স্যার, আসেন আমরা শুরু করছি সবাই। ঠিক আছে? জি স্যার। জুনায়েদ। হুম। জুনায়েদ আছো? জি স্যার, আছি। হুম। জুনায়েদ, তুমি আমাকে প্রাণী বৈচিত্র্যের সংজ্ঞাটা বলতো। পৃথিবীর সকল প্রাণীসমূহের মধ্যে যে জিনগত বা প্রজাতিগত বা জিনগত বা বাস্তু সংস্থানগত যে বিভিন্নতা পরিলক্ষিত হয়, সেটাই। আচ্ছা, এটা আসলে পুরোপুরি সংজ্ঞা আকারে তো হইলো না। আচ্ছা ঠিক আছে, সংজ্ঞা আকারে সাজাই দিব আর কি। আচ্ছা তুমি আমাকে একটু বলো, তোমার সাথে আমার যে ডিফারেন্স, এটা কি ধরনের প্রাণী বৈচিত্র্য? আপনার সাথে আমার যে ডিফারেন্স, ক্যামেরা অন করো। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ক্যামেরা অন করবো। হুম। আমি ক্যামেরা অন করাবো, বাকিরা প্রিপারেশন নিয়ে রাখো। কই, তুমি দেখে বলতেছো না, দেখে বলতেছো, আমি কেমনে বলবো তাহলে, ঠিক না? কিরে জুনায়েদ? জি স্যার, অন করলাম তো। কই? আচ্ছা, তোমার সাথে আমার ডিফারেন্স এটা কি? স্যার, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ধ্যাৎ, বাস্তুতান্ত্রিক। তোমার সাথে আমার ডিফারেন্স কি বাস্তুতান্ত্রিক? এটাই পড়ছি আমরা গত ক্লাসে। বাবা চিন্তা করে বলো না একটু। সিফাত, ক্যামেরা অন করো। আতিক, সিফাত নাই? আতিক সিফাত নাই। ফারিহা, ফারিহা জি ইসলাম। স্যার। ফারিহা। জি স্যার। হ্যাঁ, কই দেখতেছি না। বলো তোমার সাথে আমার ডিফারেন্স এটা কি? স্যার, জেনেটিক। জেনেটিক, ভেরি গুড, জিনগত। ঠিক আছে, একটা প্রজাতিগত প্রজাতিগত একটা বৈচিত্র্য আমাকে উদাহরণ দিয়ে বুঝাই তো তোমার। স্যার, যেমন বিড়াল কুকুরের পার্থক্যটা, সেটা প্রজাতি। আচ্ছা গুড। ইশরাক, ক্যামেরা অন করো। বলো ভ্রূণ স্তরের ভিত্তিতে প্রাণ জগৎকে কয় ভাগে ভাগ করা যায়? শুনছি না। তুমি মাইক অন করো নাই মনে হয়, মাইক অন করো আগে। হ্যাঁ বলো বাবা। 3 ভাগে। 3 ভাগে, কি কি? এন্ডোডার্ম, এক্টোডার্ম, মেসোডার্ম। না, হয় নাই। অভ্রূণীয় স্তর। হুম। আম, তারপর? হ্যালো। দ্বিভ্রূণীয়, ত্রিভ্রূণীয়। পড়ো নাই মনে হয়। জি স্যার। পড়া হয় নাই। আচ্ছা, অভ্রূণীয় স্তর যেটা বলতেছে, পড়ছি না। অভ্রূণীয় স্তরের একটা উদাহরণ দাও। পরিফেরা। গুড, পরিফেরা। ঠিক আছে, থ্যাংক ইউ। ফায়াজ। জি স্যার। বাবা তুমি আমাকে বলো তো, দ্বিভ্রূণীয় স্তর। ক্যামেরা অন করো বাবা, বলার সাথে সাথে একটু ক্যামেরা অন করবা, একটু দেখবো মাঝে মাঝে। থ্যাংক ইউ। বাবা বলো তো আমাকে, আহ, দ্বিভ্রূণীয় স্তর যেটা বা ডিপ্লোব্লাস্টিক, উদাহরণ বলো তো। স্যার, নিডারিয়া। নিডারিয়া। এটাকে দ্বিভ্রূণীয় স্তর বলা হচ্ছে কেন? স্যার, এটা পারবো না। হুম। পারবা পারবা, চেষ্টা করো। পারবো না এটা বলা যাবে না। সব সময় বলবা যে স্যার ভুলে গেছি। এটা এখন থেকে শিখে নাও, বুঝছো? কখনো বলবা না যে স্যার পারবো না। দ্বিভ্রূণীয় স্তর কেন বলা হচ্ছে একটু চিন্তা করো না, গত ক্লাস আমরা করছি না, সেখানে আমরা কি শিখছিলাম? আস্তে আস্তে চিন্তা করে বলো। ভ্রূণ স্তর কি ছিলা, তুমি গত ক্লাসে ছিলা তো না?
জি স্যার। হ্যাঁ বলো তো, ভ্রূণ স্তরটা কি? ভ্রূণীয় ভ্রূণীয় স্তর হচ্ছে স্যার যেখানে এই অ্যাক্টোডাম, মেসোডাম, এন্ডোডাম এগুলোই অ্যাক্রোডাম, তো। স্যার অ্যাক্রোডাম হচ্ছে যে এই 3 নম্বর এন্ডোডাম। অ্যান্ডোরাম। হুম, অ্যাক্টোডাম, মেসোডাম, এন্ডোডাম এগুলোই তো আমরা ভ্রূণীয় স্তর বলি নাকি না? জি স্যার। তো এগুলোকে যদি আমরা ভ্রূণীয় স্তর বলি, তাহলে দ্বিভ্রূণীয় স্তর যেটাকে বলা হচ্ছে, এটাকে দ্বিভ্রূণীয় স্তর বলার কারণটা কি? কারণ স্যার যে ওখানে অ্যাক্রোডাম আর মেসোডাম আছে, হুম, অ্যান্ডোডামটা অ্যাক্টোডাম আর এন্ডোডাম আছে। অ্যাক্রোডাম আর অ্যান্ডোডামটা আছে, মেসোডামটা নেই। হ্যাঁ, কে নাই? মেসোডামটা নাই। নাই। আচ্ছা, ঠিক আছে, পড়ে নিও। হ্যাঁ, ডেলি পড়ে ফেলতে হবে। জি স্যার। জাফরিন, জাফরিন সুলতানা, আমু আছো? শোনা যায়? আচ্ছা, ওকে পাচ্ছি না। সামিহা, সামিহা তো দুইটা আছে, যেটা হচ্ছে নিধি। নিধি আছোস? জি স্যার। স্যার, কই? নিধি কই? দেখি, আহ, আমাকে শ্রেণীবিন্যাসের সংজ্ঞা বলো। সামিয়া, তোমাকে দেখতে পাচ্ছি না। ক্যামেরা অন তো। আচ্ছা, পাইছি, বলো। শ্রেণীবিন্যাসের সংজ্ঞা বলো মা। তাই, আমার দিকে। দিদি পড়স নাই? স্যার ভুলে গেছি। আমু পড়তে হবে, পড়স নাই। নিয়ে প্রেজেন্টেশনটা দেখে সুন্দর করে গুটিয়ে রেখে দিছো। অল্প অল্প পড়া, ডেলি পড়তে হবে তো। স্যার পড়ছি। পড়লে শ্রেণীবিন্যাসের সংজ্ঞা পাচ্ছ না তো? শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা পাঠতে হবে তো। শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা পাঠতে হবে, নাহলে কেমনে হবে? আচ্ছা, আমি রিয়ার কাছে চলে যাচ্ছি। আসমা আক্তার, রিয়া, শ্রেণীবিন্যাসের সংজ্ঞা বলো মা। রিয়া, নাই, কথা বলে না। রাফি আছো? শোনা যাচ্ছে না আমার কথা? জি স্যার, আছি স্যার। রাফি বলতো বাবা, শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা বলতো। স্যার, বিচিত্র ধরনের প্রাণীসমূহকে এদের পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের মাধ্যমে বিন্যাস করার যে প্রক্রিয়া, হুম, তাকে কি বলে? তাকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাস বলে। আচ্ছা, একটু সাজাই বলতে হবে, অসুবিধা নেই। শ্রেণীবিন্যাসের ধাপ কয়টা? স্যার ধাপ 7টা। 7টা ধাপ। 7টা ধাপের নাম বলতে পারবা সিরিয়ালি? না স্যার, সিরিয়ালি পারবো না স্যার। চেষ্টা করো না। কিংডম, হ্যাঁ, হচ্ছে, ভেরি গুড। কিংডম, ফাইলাম বা ডিভিশন। ফাইলাম বা ডিভিশন, কিন্তু এখানে ফাইলাম বলবা, ডিভিশন তো উদ্ভিদের ক্ষেত্রে। আচ্ছা স্যার, তারপর? এরপর ওগুলা স্যার পারতেছি না স্যার। আচ্ছা, এর পরের গুলা দেখি। পরের গুলা সিরিয়াল বাই কে পারবে? নিজে থেকে মাইক অন করো তো। ধন্যবাদ রাফি, স্যার বন্ধ আমি করে দাও। পারবো। বলো মা। জগৎ, পর্বত, শ্রেণী, বর্গ, গণ, গোত্র, প্রজাতি। আর একটু বলো, আমি এত ফাস্ট বুঝি নাই, আস্তে আস্তে। জগৎ, জগৎ, পর্বত, শ্রেণী, গোত্র, গণ, প্রজাতি। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, সবার জন্য বলতেছি এটা, যদি সিরিয়ালটা মনে রাখতে অসুবিধা হয়, খাতা আছে সবার সামনে? শুনছো? ওকে। জি স্যার, জি সামনে স্যার। আছে। জি স্যার। আচ্ছা, খাতার মধ্যে একটা সিরিয়াল লিখো। KPCOFGS, KPCOFGS, স্যার একটু আবার বলবেন? KPC, KPCOFGS, আস্তে আস্তে। KPCOFGS,
KPCOFGS। আচ্ছা স্যার, আমাদের পড়া ডেইলি একদম অল্প অল্প হবে, তো আমরা ডেইলির পড়াটা ডেইলি শেষ করে ফেলবো, ঠিক আছে? আর তোমাদের বই তো চলে আসছে মোটামুটি, তারপরেও আমি একটু সময় নিচ্ছি ঠিক তোমাদের এডিশন আসছে কিনা, কারণ প্রতি বছর দেখা যায় যে গত বছরের যে বইগুলা বেঁচে যায় সেগুলোর সাথে ঢাল লাগাই দিয়ে বিক্রি হয়, ঠিক আছে? সো জুন 2020-এর যে বই, হ্যাঁ, এটা আমি এখনো আসলে অ্যাকচুয়ালি হাতে পাইনি, ঠিক আছে? অক্ষরপত্র পাইছি কিন্তু আজমল পাইনি আমি এখনো, তো সেজন্য আমি বই বই কিনতে আপাতত বলছি না, প্রয়োজনীয় সবকিছু এখান থেকে দিয়ে দিব। আপাতত পুরোপুরি যা দিব সেগুলা একটু শিখে শিখে আমাকে দাও, এরপর বই আসার পরে আমরা বই দাগাই বা আদার্স যেগুলা করা দরকার সেগুলো আমরা করব। তো চলে যাচ্ছে আজকের ক্লাসে, সবাই স্যারের প্রেজেন্টেশনটা পিন করো, প্রেজেন্টেশনটা পিন করো সবাই। প্রেজেন্টেশন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, আজকে আমাদের লেকচার 2 এবং আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে দুইটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। নাম্বার 1 আমাদের যে টপিক, হ্যাঁ, সেটা হচ্ছে সিমেট্রি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কন্টিনিউ টপিক। গত ক্লাসে আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে কথা বলতেছিলাম, মনে আছে? দেখো, আমরা গত ক্লাসটা শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে আলোচনা করতেছিলাম এবং এই জায়গাটাই পড়ছিলাম। সবাইকে আমার মাউস পয়েন্টার দেখছো? হ্যাঁ স্যার, দেখছি। আচ্ছা, ভ্রূণ জি স্তরে, স্যার। হ্যাঁ থ্যাংক ইউ। ভ্রূণ স্তরে ভিত্তির মধ্যে আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে আমরা ভ্রূণ স্তরের ভিত্তিতে প্রাণী জগৎকে 3 ভাগে ভাগ করে এবং সেটা পড়ে নিছিলাম, হ্যাঁ। আচ্ছা, আমরা আজকে পড়বো প্রথমে প্রতিসাম্যতা এবং তারপর পড়বো আমরা সিলোম, ঠিক আছে? প্রতিসাম্যতা আসলে পড়বো না, একেবারে নোট করে ফেলবো, সিলোমও একেবারে নোট করে ফেলবো। সবাই 1 মিনিট সময় দিচ্ছি, খাতা কলম নিয়ে সুন্দর করে রেডি হও। আস্তে আস্তে পড়বো, বলবো, লিখবো, বুঝবো, ঠিক আছে? সবাই রেডি আছো? জি স্যার, রেডি। নাইস। জি স্যার, রেডি। জি স্যার। ওকে, উপরে হেডলাইন দাও প্রতিসাম্যতা, উপরে হেডলাইন দাও প্রতিসাম্যতা। বানানগুলো সব তোমাদের সামনে আসবে, মেইন বানান যেগুলো, সিমেট্রি বা প্রতিসাম্যতা। ওকে, প্রতিসাম্যতা কি? প্রতিসাম্যতা হচ্ছে স্যার একটা সিস্টেম, যে সিস্টেমের সাহায্যে প্রাণীদেহের অঙ্গগুলার আমরা সুষম বিন্যাস করার চেষ্টা করি, ঠিক আছে? এই ছবিটার দিকে দেখো, সেকেন্ড একটা ছবি আমি দেখাচ্ছি এখন। এই ছবিটার দিকে দেখো, একটা গাছ দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমি, হ্যাঁ। এখানে যে গাছের ছবিটা আছে, প্রথমে বাম পাশের ছবিটা দেখো, বাম পাশ, ঠিক আছে? বাম পাশে দেখো, গাছটাকে মাঝখান বরাবর যদি আমি কেটে ফেলি, ঠিক আছে, তাহলে কিন্তু দুই পাশে সমান অংশ বিদ্যমান থাকে, থাকে না? শুনছো? জি যে কোনো স্যার। একজন মাইক্রন রাখো, হ্যাঁ। যখন আমরা সমান ভাগে ভাগ করে ফেলি, স্যারে মাউস পয়েন্টারের দিকে তাকাও, যখন আমরা সমান ভাগে ভাগ করে ফেলছি তখন দুই পাশে একই জিনিস থাকতেছে, অর্থাৎ দুই পাশ সমান, দুই পাশ সমান, হ্যাঁ। অর্থাৎ আমার এই অংশে যা আছে পাশের অংশে একই জিনিস আছে। আবার এটাকে যদি মাঝখান বরাবর আমরা কাটি, তাহলে দেখো এই পাশে আমি 3টা খণ্ডক পাই, কিন্তু এই পাশে আমি যে 3টা খণ্ডক পাই ওই 3টা খণ্ডকের সাথে এই পাশে 3টা খণ্ডক মিলে না। আমার কথাটা কি বুঝছো সবাই? অর্থাৎ দোনো পাশ কি হয় না, সমান হয় না, ঠিক আছে? যদি সমান হয় তখন আমরা এটাকে বলি এটা প্রতিসাম্য, আর যখন সমান হয় না তখন সেটাকে বলি আমরা অপ্রতিসাম্য। আমার কথাটা কি বুঝছো? তাহলে একটা প্রাণীকে আমরা কেটে ফেলে, একটা প্রাণীকে আমরা একটা রেখাকে বা একটা তল দিয়ে যখন ভাগ করব, যদি দোনো পাশে সমান সংখ্যক অঙ্গাণু বিদ্যমান থাকে তখন আমরা বলি যে হ্যাঁ, এই প্রাণীটা প্রতিসাম্য। আর যদি কাটার পর সমান সংখ্যক অঙ্গাণু না থাকে তখন সেটাকে বলি আমরা অপ্রতিসাম্য। আবার একটা জিনিস দেখো, এখানে একটা লাল দাগ আছে, দেখছো? খেয়াল করছো? এই লাল দাগ দিয়ে কিন্তু জি আবার স্যার। তুমি, জি স্যার। লাল দাগ দিয়ে কিন্তু কি করা যাবে না, এই জীবটাকে বা প্রাণীটাকে বা উদ্ভিদটাকে যাই বলো না কেন, হ্যাঁ, যেটা আমাদের সামনে আছে সেটাকে আবার কি সমান ভাগে ভাগ করা যাবে? যাবে না। যদি আমি লাল দাগটা হিসাব করি তাহলে উপরে যা আছে নিচে কি সেম আছে? না না, না। স্যার। ঠিক আছে, বুঝার চেষ্টা করো, উপরে যা আছে নিচে সেম নেই। অর্থাৎ আমি চাইলেই কিন্তু আবার যেন তেন ভাবে, তুমি বললা যে স্যার বাম পাশেরটা তো প্রতিসাম্য বলছেন, আমি দিলাম একটা মাঝখান বরাবর দাগ, হ্যাঁ, এই মাঝখান বরাবর যে দাগটা দিছি এটা হচ্ছে অনুপ্রস্থ, আর যেটাকে লম্বা করে দিছি সেটা অনুদৈর্ঘ্য,
অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ বুঝো? একটা হচ্ছে লংডিটিউডিনাল সেকশন আর একটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন, ঠিক আছে? বাংলায় যদি বলি একটা হচ্ছে অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে অনুপ্রস্থ। আমি যদি অনুদৈর্ঘ্য ভাবে কাটি, মাউস পয়েন্টারের দিকে লক্ষ্য করো, যদি অনুদৈর্ঘ্য ভাবে কাটি তাহলে কিন্তু এটা সমান হবে, কিন্তু যদি অনুপ্রস্থ ভাবে কাটি এই বাম পাশের ছবিটা কি সমান হবে? না না স্যার, না স্যার। সমান ঠিক হবে আছে, না। হ্যাঁ, বাম পাশেরটা সমান হবে না। ঠিক আছে, এখন ডান পাশেরটা অনুদৈর্ঘ্য তো সমান হবে না, অনুপ্রস্থ তো সমান হবে না। তার মানে আমি আসলে কি বুঝাতে চাইছি, তুমি একটা প্রাণীকে প্রতিসাম্য হিসেবে ডিক্লেয়ার দিলা, কিন্তু সেই প্রতিসাম্যতার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট তল থাকবে, হয় সেটা অনুদৈর্ঘ্য তল, নয় সেটা অনুপ্রস্থ তল। যেমন আমরা কিছু কিছু প্রাণীকে কাটবো অনুপ্রস্থ তলে, এই লাল রেখাটা যেভাবে আছে সেভাবে কেটে ফেলতে পারবো, তখন দেখবো প্রাণীটা সমান হচ্ছে। সেটাকে আবার অনুদৈর্ঘ্য তলে কি করা যাবে না, ভাগ করা যাবে না। তাহলে সামান্য করে কি একটু ধারণা আসছে প্রতিসাম্যতা কি? সামান্য করে কি স্যার ধারণা আসছে হ্যাঁ স্যার, প্রতিসাম্যতা কি? আচ্ছা, কারো সমস্যা আছে স্যার? আবার বলতে হবে, বলো আমাকে, আবার আসো। প্রতিসাম্যতা কি? প্রতিসাম্যতা বা সিমেট্রি হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমে আমরা প্রাণী দেহকে ভাগ করি। হ্যাঁ, এক এক ভাগ করতে পারি, একাধিক ভাগে ভাগ করতে পারি, আবার ভাগ করতেও নাও পারি, ঠিক আছে? এবং এই ভাগ করার সিস্টেমটা হচ্ছে ভাগ করার পরে প্রতি খণ্ডে প্রতি অংশে সমান সংখ্যক অঙ্গাণু থাকবে। এবং এই সমান সংখ্যক অঙ্গাণু বলতে কি বুঝাচ্ছি, অর্থাৎ কাটার পরে, সবাই মাউস পয়েন্টারের দিকে তাকাও, একটা প্রাণী দেহকে যখন আমরা কেটে ফেলবো দোনো পাশে, ঠিক আছে, বা দোনো খণ্ডে যা থাকবে সব হচ্ছে সমান, ডানে যা থাকবে বামেও তা থাকবে। এখন তুমি বললে যে স্যার একাধিক খণ্ড হতে পারে, অবশ্যই পারে। প্রত্যেকটা খণ্ডে তখন সমান সংখ্যক অঙ্গাণু থাকবে, প্রত্যেকটা খণ্ড দেখতে একই রকম হবে। যদি একই রকম না হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা প্রতিসাম্যতায় অন্তর্ভুক্ত করতে পারবো না, তখন আমরা সেটা বলবো অপ্রতিসাম্য। এখন একটা কথা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, প্রতিসাম্যতা হচ্ছে সম্পূর্ণভাবে বাহ্যিক একটা বিষয়, এক্সটার্নাল মরফোলজি, বাহ্যিক। স্যার একটা স্যার কোয়েশ্চেন। প্লিজ। স্যার আমরা কি প্রত্যেকটা ভাগে ভাগ করার পর প্রত্যেকটা ভাগ সমান হলেই সেটা প্রতিসাম্য বলতে পারবো? হ্যাঁ, প্রত্যেকটা ভাগ সমান হতে হবে, অর্থাৎ তুমি যখন একটা জিনিসকে কাটবা তখন কাটার পরে তুমি ধরো দুইটা খণ্ডক পাইলা, এই দুইটা খণ্ডক হুবহু একই রকম হবে বাহ্যিক ভাবে। চারটা খণ্ডক পাইলা, চারটা খণ্ডক একই রকম হবে বাহ্যিক ভাবে। আমি একটা কথা বারবার উল্লেখ করতেছি, বাহ্যিক, এক্সটার্নাল, ইন্টারনালি না। আমরা যখন প্রতিসাম্যতা হিসাব করি প্রাণী দেহের ভিতরেরটা হিসাব করি না, আমরা হিসাব করি বাইরেরটা। জি স্যার, বুঝছি। ঠিক আছে, তো বারবার মনে রাখতে হবে প্রতিসাম্যতা বিষয়টা পুরোপুরি প্রাণী দেহের অঙ্গের বাহ্যিক ব্যাপার, ভিতরের কোনো ইন্টারনাল কোনো ব্যাপার আসবে না। কারণ হার্ট এক পাশে, হ্যাঁ, দেখা গেল কিডনি আরেক পাশে, পাকস্থলী এক পাশে, তুমি কাটলে জীবনে কোনোদিনই ইন্টারনালি সমান ভাগে ভাগ করতে পারবে না। বুঝাইতে পারছি স্যার? জি স্যার। স্যার। জি স্যার। এইটুকু যদি মোটামুটি, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। যদি কারো সমস্যা থাকে আমাকে বলবো অবশ্যই। এবার আসো, আমরা এখন যে জিনিসটা করব, প্রতিসাম্যতার সংজ্ঞাটা আগে লিখে ফেলবো। সবাই খাতায় সুন্দর করে একটা হেডিং দাও, প্রতিসাম্যতা। তোমরা কি জুলজি খাতা বানাইছো? হ্যাঁ স্যার, বানাইছি। জি স্যার, বানাচ্ছি। আচ্ছা, যারা জুলজি খাতা বানাওনি, একটা জুলজি খাতা বানাই নিও, আমাদের লেকচার চলতে থাকবে। ওইটাই রাফ খাতা, ওইটাই ফেয়ার খাতা, ওইটাই হোমওয়ার্ক, ওইটাই ক্লাস ওয়ার্ক। একটা খাতা ইউজ হবে, ঠিক আছে? একাধিক খাতা ইউজ করবো না। কোনো কিছু প্র্যাকটিস করলেও ওটাতে প্র্যাকটিস করব। লিখো, হেডলাইন দিচ্ছ সবাই প্রতিসাম্যতা, এরপর লিখো। আচ্ছা দিছি। হ্যাঁ লিখো, প্রতিসাম্যতা হলো প্রাণীদেহের অঙ্গের সুষম বন্টন ব্যবস্থাপনা। প্রতিসাম্যতা হলো প্রাণীদেহের অঙ্গের সুষম ব্যবস্থাপনা।
লিখছো সবাই? প্রতিসাম্যতা হলো জি স্যার। প্রাণীদেহের অঙ্গসমূহে লিখতে পারো বা অঙ্গও লিখতে পারো, অসুবিধা নেই। প্রাণীদেহের অঙ্গসমূহের সুষম ব্যবস্থাপনা। প্রতিসাম্যতা হলো প্রাণীদেহের অঙ্গসমূহের সুষম ব্যবস্থাপনা। ঠিক আছে, একটা কথা স্মরণ রাখবা, আমরা যখন ডেফিনেশন দিব জ্ঞানমূলক, কখনো কখনো আমরা বলে দিয়ে শেষ করব, আর কখনো কখনো যেটাকে সংজ্ঞায়িত করতে বলছে বা যেটাকে ডেফিনেশন দিতে বলেছে সেটা দিয়ে আমরা শুরু করব। যেমন ধরো আমি গত ক্লাসে চলে যাই, গত ক্লাসে যদি তোমাকে কেউ, আমি ধরো প্রশ্ন বললাম যে জিনগত শ্রেণীবিন্যাস কাকে বলে, এই আনসারটা তুমি শুরু করতে পারবে এভাবে, জিনগত শ্রেণীবিন্যাস হলো এভাবে, আবার পুরাটা বলে লাস্টে শেষ করতে পারবা, হ্যাঁ একে জিনগত শ্রেণীবিন্যাস বলে। আইডিয়াটা বুঝছো আমার কথা? হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ, তো সব সময় একটা জিনিস খেয়াল রাখবো, আমরা যখন 5টা জ্ঞানমূলক লিখবো সবগুলাতে এভাবে শেষ করব না, বলে 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 শেষ করব না। তোমরা কি করবা, 3-2 চলে যাবা। আমরা 3টাতে বলবো যে যেটা প্রশ্ন করছে সেটা দিয়ে শুরু করব, এটা হলো, আর আর বাকি দেখা যাবে 2টাতে আমরা বলে দিয়ে শেষ করছি। বুঝছো, এগুলো হচ্ছে খাতার সৌন্দর্য, পড়তে ভাল লাগে। বুঝছো, অনেকে দেখা যায় বলে দিয়ে শেষ করে দেয়, এমন আছে 5টাতে দেখা গেছে বলে, কিন্তু যখন দেখা গেছে এই জিনিসটা হলো দিয়ে শুরু করে তখন পড়তে ভাল লাগে। বুঝছো, জিনিসটা প্রেজেন্টেশনটা সুন্দর হয়। তো এখানে যেমন আমরা শুরু করছি এভাবে, প্রতিসাম্যতা হলো। অসুবিধা আছে কোনো, বলো না? না স্যার কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ব্যাপারটা এরকম। ঠিক আছে, তাহলে এবার আসো আমরা এবার প্রতিসাম্যতা শ্রেণী বিভাগে চলে যাই। প্রতিসাম্যতা হচ্ছে মূলত, হ্যাঁ, 4 প্রকার। ঠিক আছে, গোলীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, অপ্রতিসাম্য। ঠিক আছে, কিন্তু একটু ডিফারেন্স আছে। আমাদের কয়েকজন রাইটার অরীয় প্রতিসাম্যতাকে আরেকটা ভাগে ভাগ করছে, কি অরীয় প্রতিসাম্য। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। নরমালি আমরা পড়তেছি যে প্রতিসাম্যতা হচ্ছে 4 প্রকার, ঠিক আছে? হ্যাঁ, স্পাইরিক্যাল, তারপর রেডিয়াল, বাইলেটারাল, ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক, অর্থাৎ গোলীয়, দ্বিপার্শ্বীয়, অরীয়, অপ্রতিসাম্য। কিন্তু কোন কোন রাইটার, বিশেষ করে যেমন আমাদের আজমল স্যারের কথাটাই বলবো, তোমরা কয়েকদিন পরে বই কিনবা, সেখানে দেখবা যে অরীয় প্রতিসাম্যকে আবার দ্বি অরীয় প্রতিসাম্য নামে সংজ্ঞায়িত করা হয়েছে, সেখানে চলে আসবে 5 প্রকার। কিন্তু অন্যান্য রাইটার অনুসারে এবং অন্যান্য যে স্যাররা বই লিখছে ওই অনুসারে দ্বি অরীয় অরীয়র ভিতরে আছে। সে কারণে আমিও পড়ানোর সময় 4 প্রকারই পড়াই, অরীয়র সাথে আর দ্বি অরীয়কে আলাদা করে পড়াই না। আমার কথাটা কি বুঝছো তোমরা? অর্থাৎ তোমরা যখন বই দেখবা কিংবা কোথাও পড়তে যাবা তখন দেখবা যে অনেক ক্ষেত্রে 5টা বলতেছে, কিন্তু দ্বি অরীয় এবং অরীয় একই জিনিস। এজন্য আমি পড়াবো কয়টা, 4টা। ঠিক আছে স্যার? যদি আমরা জি স্যার। 4টা পড়ি জি তাহলে স্যার। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসমটা শিখার আগে আমরা একটা প্রাণীর 4টা তল সম্পর্কে বা 4টা পোর্শন সম্পর্কে জানবো। অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ডরসাল, ভেন্ট্রাল। ছবিটা কি সামনে আছে? জি ঠিক স্যার। আছে, হ্যাঁ এই স্যার সামনে জিনিসটা, আছে। হ্যাঁ ভেরি গুড, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ডরসাল, ভেন্ট্রাল, এই জিনিসটা আমাদের কিন্তু জানতে হবে। অ্যান্টেরিয়র মানে সামনে, অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনে, পোস্টেরিয়র মানে হচ্ছে পিছনে। ঠিক আছে, ডরসাল আর ভেন্ট্রাল এই জিনিসটা সাধারণত আমরা ইউজ করি কার ক্ষেত্রে জানো? ইউজ করি সাহিত্য প্রাণীর ক্ষেত্রে। কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, এই ওয়ার্ড গুলোর সাথে যদি পরিচিত না হও পরে যখন অন্যান্য লেকচার চলবে তখন আমি বলবো যে ডরসালে আছে, হ্যাঁ, আরেকবার বলবো যে এটা সুপিরিয়র, তখন কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হয়ে যাবে। ডরসাল কথাটা ইউজ করা হয় সাধারণত শায়িত প্রাণীর ক্ষেত্রে, অর্থাৎ 4 পাই প্রাণী, যে প্রাণীগুলা শায়িত, শোয়ানো প্রাণী, তাদের ক্ষেত্রে আমরা ডরসাল কথাটা ইউজ করি। অর্থাৎ পিঠের উপরের অংশটাকে আমরা বলি ডরসাল, পিঠের উপরের অংশটাকে আমরা কি বলি? ডরসাল। আর পিছনের নিচের অংশটাকে আমরা বলি ভেন্ট্রাল। বুঝছো? আর যারা আমাদের মতন প্রাণী, যেমন আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমাদের ক্ষেত্রে কিন্তু তুমি এখন ঝামেলায় পড়ে যাবা, বলবা যে স্যার অ্যান্টেরিয়র, ভেরি গুড, পোস্টেরিয়র, পিছনেরটা হচ্ছে পোস্টেরিয়র, ঠিক আছে কিনা? অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সামনেরটা হচ্ছে অ্যান্টেরিয়র, পিছনেরটা কি স্যার? পোস্টেরিয়র।
ওকে, একটু লক্ষ্য করো, আমাকে দেখো, আমি আসছি। স্যারকে খেয়াল করতেছো? আমাকে দেখা যাচ্ছে স্যার? জি স্যার। আচ্ছা, একটু স্যার। বোঝার আচ্ছা, চেষ্টা দেখা করো এখানে যাচ্ছে। জিনিসটা। ওকে, একটু প্রেজেন্টেশন থেকে সরে আমার সেকেন্ড আইডি যেটা আছে সেটাতে আসো। এখানে যেটা আমি বুঝাতে যাচ্ছি, ওকে, একটু দেখো, অ্যান্টেরিয়র হচ্ছে সামনে, পোস্টেরিয়র হচ্ছে পিছনে আমাদের কিছু ক্ষেত্রে। তাহলে আমাদের ক্ষেত্রে উপরেরটা কিন্তু ডর্সাল না, আমাদের ক্ষেত্রে উপরেরটা হচ্ছে সুপিরিয়র, নিচেরটা হচ্ছে ইনফেরিয়র। আমার কথা বুঝছো? আমাদের ক্ষেত্রে এটা, ওকে। কিন্তু ধরো এটা একটা সাহিত্য প্রাণী, এই মোবাইলটা একটা প্রাণী কল্পনা করতেছি, দেখতেছো বাবা সবাই? জি স্যার দেখতেছি। হ্যাঁ, এটা একটা জি সাহিত্য স্যার। প্রাণী, ধরো এটা একটা প্রাণী, আমরা এটা একটা প্রাণী হিসাব করতেছি, ঠিক আছে? এটাকে যদি একটা প্রাণী হিসাব করি, হ্যাঁ, তাহলে এটা কি বলো? অ্যান্টেরিয়র। ভেরি গুড, Anterior. এটা অ্যান্টেরিয়র, এটা কি আর পোস্টেরিয়র। পোস্টেরিয়র, নাইস। এটা কি ডরসাল। ডরসাল। এটা কি ডরসাল। ডরসাল। এটা কি এটা তো ভেন্ট্রাল। এটা হচ্ছে ভেন্ট্রাল। ventral। এটা হচ্ছে কার ক্ষেত্রে বলেন? তোমার সাহিত্য সাহিত্য। প্রাণী। প্রাণীর ক্ষেত্রে। সাহিত্য প্রাণী। হ্যাঁ, কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম। এখন আমি স্যার। আমি এখন দেখালাম এইটা কি, সামনেটা কি অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র। পিছনেরটা কি পোস্টেরিয়র। posterior, Posterior. পোস্টেরিয়র, এটা কি superior, সুপারিয়র। সুপিরিয়র, ভেরি গুড। নিচেরটা কি inferior, ইনফেরিয়র, নাইস। এটাই বোঝাতে চাইছে। অর্থাৎ এই জিনিসগুলা আমাদের ক্ষেত্রে একটু ডিফারেন্স হয়ে যায়। ঠিক আছে স্যার, বুঝা গেছে এতটুকু? স্যার। ওকে, বুঝা গেলে তাহলে চলে আসো, আবার প্রেজেন্টেশনে চলে যাও সবাই। এটা যদি বোঝা যায় তাহলে আমরা এবার আবার প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। নাইস, এটা বুঝে গেছি আমরা, ডর্সাল অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডর্সাল ভেন্ট্রাল, এটা আমরা বুঝে গেছি। আচ্ছা, আর আরো দুটো জিনিস আমাদের বুঝার আছে, এটা আমরা পরে বসবো। হ্যাঁ, মিডিয়াল লেটারাল, এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এটা পরে। এটা একটা কচ্ছপ, তাকে সমান করে ভাগ করে ফেলছে মাঝখান দিয়ে, কয় খণ্ড হয়েছে বলো? দুই খণ্ড। দুই খণ্ড। দুই খণ্ড হয়েছে। এটাই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। অর্থাৎ একটা তল দিয়ে, একটা রেখা দিয়ে যদি একটা প্রাণীকে দুইটা সমান খণ্ডকে ভাগ করা যায়, তখন সেটাকে আমরা বলি দ্বিপার্শ্বীয় প্রতিসম। কি বলি সেটাকে আমরা? দ্বিপার্শ্বীয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। প্রতিসম। একদম সোজা, মানুষ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। দুইটা ছবি দেখাচ্ছি, ঠিক আছে? একটা প্লেট দিয়ে ভাগ করে দেখাইছি, আর একটা রেখা দিয়ে ভাগ করে দেখাইছি, ঠিক আছে? তাহলে মানুষ কি বলেন? দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক প্রতিসম। আছে? এবার একটা ইম্পর্টেন্ট কথা শোনো, মানুষ যে দ্বিপার্শ্বীয় প্রতিসম, এটা তুমি ভাগ করবা এক্সটার্নালি। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আমরা যখন প্রতিসাম্যতা পড়বো, তোমাকে চিন্তা করতে হবে বাহ্যিক ভাবে, তুমি ইন্টারনালি চিন্তা করতে পারবা না। তুমি বললা যে স্যার আপনাকে মাঝখান বরাবর কেটে ফেললাম, কেটে ফেলো। মাঝখান বরাবর কেটে ফেলার পর যে দুইটা খণ্ড হবে, দুইটা খণ্ড এক্সটার্নালি সমান হবে, ইন্টারনালি কি সমান হবে? না। না স্যার, সমান হবে আমার না। বামে, হ্যাঁ, তুমি না ভিতরে স্যার চিন্তা সমান করো। হবে না। জি, তুমি ভিতরে চিন্তা করো, বামে পাবা হার্ট, হ্যাঁ, পাকস্থলী তো ডানে, যকৃৎ তো ডানে, বুঝো নাই? জি স্যার। জি স্যার। অর্থাৎ ইন্টারনালি চিন্তা করলে কখনোই কি হবে না, সমান হবে না। তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসম, হ্যাঁ, দ্বিপার্শ্বীয় প্রতিসম, হেডলাইন দাও। এর আগে একটা হেডলাইন দিতে পারো, প্রতিসাম্যতা শ্রেণী বিভাগ। এর আগে একটা হেডলাইন দাও, প্রতিসাম্যতা শ্রেণী বিভাগ। তারপর হেডলাইন দাও দ্বিপার্শ্বীয় প্রতিসম। বানান এখানে আছে, দেখো, বাইলেটারাল সিমেট্রি। লিখছো সবাই? জি স্যার। নাইস। বাইলেটারাল সিমেট্রি যদি লিখে থাকো তাহলে এবার সংজ্ঞা লিখো। লিখো, যে সকল প্রাণীকে একটি নির্দিষ্ট তলে, যে সকল প্রাণীকে একটি নির্দিষ্ট তলে লিখছো, জি যে স্যার। সকল প্রাণীকে একটি নির্দিষ্ট তলে দুটি সমান খণ্ডকে ভাগ করা যায়, যে সকল প্রাণীকে একটি নির্দিষ্ট তলে দুটি সমান খণ্ডকে ভাগ করা যায়, লিখছো,
দুটি জি সমান স্যার। তলে ভাগ করা যায় তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলে। যে সকল প্রাণীকে একটি নির্দিষ্ট তলে বাবা আম্মু, সবাই একটা কাজ করো তো, ওইখানে দেখো আমি একটা ওয়ার্ড মিস করছি, একটি নির্দিষ্ট তলে লেখার পরে একটু জায়গা হবে। জি স্যার, একটুখানি হবে। হ্যাঁ, ওইখানে উপরে অথবা উপরে লিখো, একটুখানি ব্র্যাকেটে লিখো অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ, এই কথাটা মিস করছি, সরি। অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ এই কথাটা ব্র্যাকেটে লিখে দাও। যে সকল প্রাণীকে একটি নির্দিষ্ট তলে, সবাই বুঝছো আমার কথা? একটি নির্দিষ্ট তলের পরে একটা কথা হবে, কি হবে বলো? অনুদৈর্ঘ্য বা অনুদৈর্ঘ্য বা অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ। অনুপ্রস্থ। হ্যাঁ, ব্র্যাকেটে দাও অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ, ব্র্যাকেট ক্লোজ। একটি নির্দিষ্ট তলে সমান দুটি খণ্ডকে ভাগ করা যায়, ঠিক আছে, তাকে কি বলে? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম বলে। নাইস, ঠিক আছে। এবার শুনো, দ্বিপার্শ্বীয় প্রতিসমর উদাহরণ, সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে মানুষ, কিন্তু আমরা মানুষ বেছে নিব না, আমরা মানুষ লিখবো না। কারণ পরীক্ষার খাতায় আমাকে ছবি আঁকতে হবে, এবং সবচেয়ে ইজি ভাবে ছবি আঁকা যায় প্রজাপতি। এখানে যদিও আমি প্রজাপতির একটা প্রিন্টেড ছবি দিছি, তোমরা তো প্রজাপতি আঁকতে পারো ফ্রি হ্যান্ডে, সবচেয়ে ইজি না প্রজাপতি আঁকা? কথা বুঝছো কিনা? এত বেশি সুন্দর হতে হবে না, মোটামুটি ভাবে আঁকলেই হবে, ঠিক আছে? মোটামুটি ভাবে একটা প্রজাপতি এঁকে দিলেই হবে। ধরো ফর এক্সাম্পল আমাকে যদি বলো যে স্যার একটা প্রজাপতি আঁকেন, আমি জাস্ট কথার কথা বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, ধরো এখানে মাউস পয়েন্টার দিয়ে প্রজাপতি এঁকে ফেলা যায়। আব্বু আমরা দেখছো সবাই? জি স্যার, হ্যাঁ? দেখছি। জি স্যার। আচ্ছা, দেখছি। হ্যাঁ, ধরো কোনটা দেখতেছো, কি দেখতেছো? কি দেখা যাচ্ছে? প্রজাপতির বডি। প্রজাপতি বডি। মাহারিয়া, মাহারিয়া মেসেজ দিয়েছে নেট প্রবলেম করছে। বাবা আমার নেট প্রবলেম করছে না, ঠিক আছে, ঠিক হয়ে যাবে, একটু একটু বাফারিং হয়। আর এখন সবাই অনলাইনে, তো সবাই ইন্টারনেট ইউজ করে, এক মহা প্রবলেম। জাস্ট এভাবে দিব, তারপর ধরো কথার কথা আর কি, আমি তো এমনি আঁকতেছি, এভাবে একটা শেপ দিয়ে দিলেই হবে, এভাবে একটা শেপ দিয়ে দিলে হবে হাতে, বুঝছো? ও বাবা, যে সুন্দর প্রজাপতি হয়েছে। বুঝছো আমার কথাটা কি বুঝাইতে চাইছি স্যারে? হ্যাঁ, জাস্ট ফ্রি হ্যান্ডে আঁকা আর কি, এখানে তো এমনি হাতে আঁকা তো যায় না, জাস্ট সামনে একটা অ্যান্টেনা, এভাবে জাস্ট ফ্রি হ্যান্ডে। আমি তো মাউস দিয়ে আঁকছি, তোমরা যেভাবে আঁকবা আর কি হাতে, ইজি আঁকার জন্য, মানে ইজি প্রসেস। এত এত শেড এখানে যেটা আমি প্রেজেন্টেশনে দেখাচ্ছি, ঠিক আছে, ওরকম প্রেজেন্টেশনের মতন এত শেড, এত কিছু দেওয়ার প্রয়োজন নাই। শুধুমাত্র কি করবা, আইডিয়া কি শেয়ার করতে পারছি? শুধুমাত্র কি করতে হবে, শেপটা আনতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, শুধুমাত্র কি আনতে হবে, শেপটা আনতে হবে। প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে তো। দেখা ওকে, যাচ্ছে। নাইস, ঠিক আছে, ওকে। তাহলে এখন তোমরা উদাহরণটা নিয়ে নাও সবাই। উদাহরণ হচ্ছে, হ্যাঁ, পিয়ারিস ব্রাসিকা প্রজাপতি। তাহলে উদাহরণ হিসেবে অবশ্যই নিবা প্রজাপতি, কারণ আমার মোটামুটি বুঝি না মা। স্যার দেখুন কি বুঝেছেন, আমার এখানে নেট প্রবলেমের কারণে শুনি নাই কিছু। আচ্ছা, তোমার এখানে নেট প্রবলেম হয়েছে। এই যে আমরা এটা বুঝাচ্ছিলাম যে দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে? দেখো না, দেখলে বুঝতে পারবা, আর না হলে রেকর্ডটা থাকবে, তো রেকর্ডটা গ্রুপে দেওয়া থাকবে, রেকর্ডটা একটুখানি এইটুকু অংশ একটু দেখে নিও। তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসমর ক্ষেত্রে যেটা করতে হবে, ভালো করে তাকাও, প্রজাপতির ছবি আঁকতে হবে এবং মাঝখান দিয়ে একটা দাগ টেনে দিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই দাগটা দিয়ে আমরা বুঝাইছি যে এটা কয় ভাগে ভাগ হয়ে গেছে, 2 ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? এবং উদাহরণ হিসেবে কাকে নিবা বলো? প্রজাপতিকে। 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 এখন কি লিখে দিয়ে আসবা নিচে প্রজাপতি,
নিচে কি লিখতে হবে? চিত্রের নিচে অবশ্যই কি উল্লেখ করতে হবে? নাম উল্লেখ করতে হবে। এবং নাম কি হবে বলেন? আইরিস ব্রেসিকা। পিয়ারিস ব্রাসিকা। পিয়ারিস ব্রেসিকা। ওকে, তাহলে এই নামটা সুন্দর করে উল্লেখ করবেন। পারবেন সবাই? দ্বিপার্শ্বীয় প্রতিসম, সংজ্ঞা, চিত্র, চিত্রের নাম, শেষ। পারা যাবে? জি জি স্যার। স্যার জি স্যার। আচ্ছা, যদি পারা যায় তাহলে নেক্সট চলে আসো, আমরা চলে যাচ্ছি রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল বা অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য, ঠিক আছে? অরীয় প্রতিসাম্যটা আমরা বুঝবো এই ছবি থেকে। এই ছবিটার দিকে তাকাও, বলো ভাগ করছে কয়টা? কয়টা ভাগে ভাগ করছে? 5টা না? স্যার পাঁচটা ভাগে। 5টা। জি, এই যে 5 ভাগে ভাগ করছে, 5টা খন্ড কি স্যার সমান না? দেখেন তো একটু ভালো করে। এটার সমান। হ্যাঁ, প্রায় সমান, সমান। বুঝছো? একটু 19-20 হতে পারে, কিন্তু প্রায় সমান। জি এটাই স্যার। হচ্ছে অরীয় প্রতিসাম্য। এই যে ভাগ করছি আমরা, এটা একটা নির্দিষ্ট তলে, একটা নির্দিষ্ট তলে ভাগ করা হয়েছে। এই প্রাণীটাকে অনুদৈর্ঘ্য তলে ভাগ করা হয়েছে, ঠিক আছে? অনুপ্রস্থ তলে ভাগ করলে তুমি 2 খণ্ডক পাইতা। অনুপ্রস্থ মানে মুস্তফা বার্গারের মতো মাঝখান দিয়ে কেটে ফেললে 2টা খণ্ডক পাইতা, ঠিক কিনা? সরি, অনুপ্রস্থ তলে। আস্তে আস্তে বুঝো, অনুপ্রস্থ তলে যদি আমি ভাগ করতাম, হ্যাঁ, আচ্ছা ওয়েট, মানুষের ছবি দিয়ে বুঝাই। সবাই মানুষের ছবি দেখতেছো? জি স্যার। স্যার দেখতেছি। মানুষের ছবি যদি দেখে থাকো, দেখো তো স্যার একটা রেখা টানছি, এই রেখাটা বোঝা যায় কিনা? আমি একটা রেখা টানছি, দেখতেছো সবাই? জি স্যার হ্যাঁ, জি মোটা স্যার করে বোঝা যায়। জি স্যার। এই যে একটা রেখা টানছি, এই রেখাটা স্যার, এই রেখাটা দেখে মানুষকে ভাগ করা যাবে? না স্যার, ভাগ করা যাবে না। ব্লু কালার করে দিছি, এই রেখাটা দিয়ে ভাগ করা যাবে? এটা কোন তল? অনুদৈর্ঘ্য না অনুপ্রস্থ? অনুপ্রস্থ। 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 তাহলে মানুষকে ভাগ করা যাবে অনুদৈর্ঘ্য তলে। কোন তলে? অনুদৈর্ঘ্য তলে। অনুদৈর্ঘ্য তল। ঠিক তেমনি প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে তল নির্দিষ্ট, হয় অনুদৈর্ঘ্য নয় অনুপ্রস্থ। এখন আমি বুঝাচ্ছি, আমি তোমাদেরকে এখন যে তারা মাছের ছবিটা দেখাচ্ছি, হ্যাঁ, এই তারা মাছের ছবিটা কিন্তু অনুদৈর্ঘ্য তলে কাটছে। সাহিত্য প্রাণী উপর থেকে অনুদৈর্ঘ্য তলে কেটে ফেলছে। অনুপ্রস্থে কাটলে তুমি 2টা খণ্ড পাইতা, ঠিক না? কথা বলো, বুঝতে হবে এগুলা। অনুদৈর্ঘ্যে কাটলে 5টা খণ্ডক পাচ্ছ, অনুপ্রস্থে কাটলে 2টা খণ্ডক পাইতা। 2টা পাইতা না? হ্যাঁ স্যার। জি স্যার। অনুপ্রস্থ বুঝছো সবাই? এই তারা মাছটাকে তুমি অনুপ্রস্থটা কাটো, বার্গার হয়ে যাবে। বার্গারের 2 পিস, দুটা পাউরুটি, 2টা বনের পিস, ঠিক না? জি ঠিক স্যার। আছে, কিন্তু তুমি যখন অনুদৈর্ঘ্যটা কাটতেছো, কয় পিস পাচ্ছ? 5 পিস পাচ্ছ। 5 পিস। হ্যাঁ, 5টা পাওয়া যাচ্ছে। তার মানে 2 এর অধিক, 2টা না কিন্তু 2 এর অধিক। আর 2 এর অধিক হলে সেটা অরীয়। 2 এর অধিক হলে সেটা অরীয়। অরীয়। কথা বুঝছেন? 2 পর্যন্ত হচ্ছে দ্বিপার্শ্বীয়, 2 এর অধিক হলে অরীয়। তল নির্দিষ্ট, মাথায় ঢুকান কথাগুলা। তল নির্দিষ্ট, ঠিক আছে? হয় অনুদৈর্ঘ্য তল, নয় অনুপ্রস্থ তল, ঠিক আছে? আমার হচ্ছে অনুদৈর্ঘ্য, ম্যাক্সিমামই আসলে অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ খুব কমই আছে, ঠিক আছে? তাহলে সংজ্ঞা কি হবে? হেডলাইন দাও সবাই, হেডলাইন দাও। রেডিয়াল সিমেট্রি, হেডলাইন দাও। রেডিয়াল সিমেট্রি দিয়েছো সবাই? জি স্যার দিয়েছি। ভেরি গুড। অরীয় প্রতিসাম্য সংজ্ঞা বলো তোমরা। রেডিয়াল সিমেট্রি, অরীয় প্রতিসাম্য সংজ্ঞা বলো। আগেরটা দেখে দেখে বলো, সংজ্ঞা নিজেরা রেডি করো। যে সকল প্রাণীকে ভেরি গুড। যে সকল প্রাণীকে কোন নির্দিষ্ট তলে, অনুপ্রস্থে দুটি না, ব্র্যাকেটে হবে অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ। এটা তুমি ব্র্যাকেটে লিখতে পারো, অন্যভাবেও লেখা যায়। আসলে এবারের সংজ্ঞাটাকে একটু আমরা অন্যভাবে লিখি। যে সকল প্রাণীকে অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ যে কোনো নির্দিষ্ট তলে, লিখো তো সবাই। যে সকল প্রাণীকে অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ যে কোনো নির্দিষ্ট তলে, যে সকল প্রাণীকে অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ যে কোনো নির্দিষ্ট তলে, লিখতে পারছো? জি স্যার। হ্যাঁ, 2 এর অধিক, 2 এর অধিক, 2 এর অধিক, লিখছেন? 2 এর অধিক সমখণ্ডকে ভাগ করা যায়। যে সকল প্রাণীকে, আস্তে আস্তে লিখো, অসুবিধা নেই, বারবার বলছি। যে সকল প্রাণীকে
অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ যে কোনো নির্দিষ্ট তলে, যে কোনো নির্দিষ্ট তলে, যে কথাটা কেটে দাও, কোন নির্দিষ্ট তলে যে সকল প্রাণীকে অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ কোন নির্দিষ্ট তলে, কোন নির্দিষ্ট তলে দুইয়ের অধিক সমখণ্ডকে ভাগ করা যায় তাকে অরীয় প্রতিসাম্য বলে। বুঝছো সবাই? জি স্যার জি স্যার। এটা বলিও না প্লিজ, আমার সামনে নাই তোমরা, ঠিক আছে? ফেস রিড করার কোনো উপায় নাই। যখন আমরা নর্মাল পরিবেশে যাব তখন চেহারা দেখে বলতে পারবো যে অমুক বুঝে নাই, তমুক বুঝে নাই। স্যার আবার একটু বলেন। আসেন সংজ্ঞা বলবো। যে সকল প্রাণীকে অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ কোন নির্দিষ্ট তলে দুইয়ের অধিক সমখণ্ডকে ভাগ করা যায় তাকে অরীয় প্রতিসাম্য বলে। ঠিক আছে? ব্যাপারটা কি, ছবির দিকে তাকান। আমরা এখানে তারা মাছকে ভাগ করছি। তারা মাছকে কয় ভাগে ভাগ করছি? 5 ভাগে। 5টা ভাগই সমান, 5টা খণ্ড কি সমান। ঠিক আছে স্যার? এই 5টা খণ্ড করতে পারছি একটা নির্দিষ্ট তলে। যেমন তারা মাছকে তুমি যদি অনুপ্রস্থতে কাটো কয় পিস পাবা? 2 পিস পাবা, ঠিক কিনা? জি স্যার। অনুপ্রস্থতে কাটো 2 পিস পাবা। বুঝার চেষ্টা করো, মাঝখান বরাবর কেটে ফেললে 2 পিস পাবা। তখন কি সমান হবে 2 পিস? তুমি বলবা স্যার 2 পিস তো সমানই হইতে পারে। স্যার সমান হবে না, তারা মাছের 2 পাশ দেখতে 2 রকম। ঠিক আছে? এটা যখন আমরা 51 ডারমাটা 8 নম্বর পর্ব করব তখন তোমরা বুঝে যাবা যে 2 পাশ দেখতে 2 রকম। ঠিক আছে? কিন্তু যদি অনুদৈর্ঘ্যতে কাটো 5টা খণ্ড পাবা। এই 5টা খণ্ড কি হচ্ছে একই রকম। এবং অরীয় প্রতিসাম্যের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে তারা মাছ। তোমরা তারা আঁকতে তো পারো, ঠিক আছে? জাস্ট শেপ দিবা, হ্যাঁ, শেপ দিয়ে মাঝখান দিয়ে কেটে দিলেই হবে। এত কালারফুল কিছু করতে হবে না। আমার কথা কি বুঝছো তোমরা? জি স্যার বুঝছি। স্টার আঁকবা, স্টার এঁকে, ঠিক আছে, স্টারের মাথাগুলো একটু ভোতা করবা, স্টারের মাথা যাতে চোখা না হয়ে যায়। আমার কথা বুঝছো কিনা? ঠিক আছে? যেমন মাছের এই যে কর্নার, আমি মাউস পয়েন্টার যেখানে রাখছি, মাউস পয়েন্টার দেখো, এটা কিন্তু চোখা না, এটা ভোতা। জাস্ট মাথাগুলো একটু ভোতা টাইপের রাখবা, বাস হয়ে যাবে। আর মাঝখান দিয়ে এরকম করে কেটে পেন্সিল দিয়ে ছবি আঁকতে হবে, অবশ্যই পেন্সিল দিয়ে এরকম করে ভাগ করে দেখাই দিতে হবে। বুঝতে পারছি? উদাহরণ অ্যাস্টেরিয়াস রুবেন্স। তারা মাছের অনেক প্রজাতি, হাজার হাজার প্রজাতি, জানো? আমি একটা উদাহরণ সহজ দেখে নিয়েছি। এটা হচ্ছে সমুদ্র তারা, অ্যাস্টেরিয়াস রুবেন্স, বাংলায় লিখে রাখো সমুদ্র তারা। বইতে দেখবা যে তারা মাছের 7-8টা নাম আছে, বুঝছো? একটু সহজ দেখে একটা নাম নিলাম, ছবিও দিয়েছি অ্যাস্টেরিয়াস রুবেন্সের। হয়েছে স্যার? অরীয় প্রতিসাম্য কি বুঝছি সবাই? জি স্যার বুঝছি। গুড। অরীয় প্রতিসাম্য যদি বুঝে থাকি, হ্যাঁ, তাহলে এবার আমরা চলে যাচ্ছি, হ্যাঁ, গোলীয় প্রতিসাম্য। ঠিক আছে? এখন আমরা কি বুঝবো বলেন? গোলীয় প্রতিসাম্য। আচ্ছা, সবাই একটু আমাকে দেখো, আমাকে না দেখলে আমি বুঝাইতে পারবো না। চলে আসো, স্যার ক্যামেরা অন করছি। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। স্যারকে বোঝা যাচ্ছে? জি। শুনছো? জি স্যার। এটা কি? বল। একটা বল। একটা বল, ঠিক আছে। আচ্ছা, ছোট বল দিয়ে বুঝাই তাহলে বুঝতে না, এটা কালার। এরকম কিছু প্রাণী আছে গোল, বুঝছো? হ্যাঁ, এরকম কিছু প্রাণী আছে গোল প্রাণী। এই গোল প্রাণীগুলাকে নিয়ে সমস্যা কি? সমস্যা, এই গোল প্রাণীগুলার তুমি কোনো অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ পাবা না। পাবা? না স্যার। বাংলা সাবান দেখছো? গোল বাংলা সাবান দেখছি। জি স্যার। বাংলা সাবানের মতো। তোমাকে একটা লাক্স সাবান দিলাম, তুমি বলবে যে স্যার লাক্স সাবানের ডরসাল আর ভেন্ট্রাল আছে, আছে কিনা বলো? আছে। জি স্যার। আছে। জি স্যার। বাংলা সাবান যখন হাতে নিবা, ওটা কোনো ডরসাল নাই, ওটা কোনো ভেন্ট্রাল নাই, আবার খুঁজে পাবা না স্যার। আচ্ছা, এখন ধরো আমি প্রাণীটাকে এভাবে নিলাম, প্রাণীটাকে এভাবে নিয়ে আমি যদি ভাগ করি, তাহলে আমি প্রাণীটাকে 5 ভাগে বা তোমার 2-এর অধিক ভাগে ভাগ করতে পারবো না? জি স্যার। আচ্ছা, এবার আবার ঘুরাই দিলাম, দেখো আমি ঘুরাচ্ছি কিন্তু খেয়াল করো, হ্যাঁ, এই ঘুরে গেছে প্রাণীটা, তাও তো পারবো না?
জি স্যার। জি স্যার পারবো। আবার ঘুরে দিলাম, হ্যাঁ, যেদিক দিয়েই যাই না কেন আমি সেদিক দিয়ে সেটাকে কি করতে পারবো, ভাগ করতে পারবো। বুঝাতে পারছি? জি স্যার। এরকম কিছু ছোট ছোট প্রাণী আছে গোল গোল, এই প্রাণীগুলোর জন্যই এই প্রতিসাম্যতা আসছে, গোলীয় প্রতিসাম্য। অর্থাৎ প্রাণীটাকে অনুদৈর্ঘ্যতেও ভাগ করা যাবে, অনুপ্রস্থতেও ভাগ করা যাবে। কথা বুঝছো কিনা? জি স্যার ওকে, বুঝলে ক্যামেরা আমি অফ করে দিচ্ছি, প্রেজেন্টেশনে চলে আসো। আবার সবাই প্রেজেন্টেশনে আসো। এখান থেকে বোঝার চেষ্টা করো, একটা গোল প্রাণী আমি দ্বিমাত্রিক দেখাতে, ত্রিমাত্রিক তো দেখানো সম্ভব না। এখানে দেখো, এখানে যে ছবিটা দেখানো হয়েছে এটা বাস্তব ছবি। এই প্রাণীটার নাম হচ্ছে ভলভক্স গ্লোবাটর। হ্যাঁ, একটা গোল প্রাণী। বা এই ছবিটাতে দেখো, এই ছবিটাতে রাফলি আঁকা হয়েছে ভলভক্স গ্লোবাটর, গোল প্রাণী। এখানে কিন্তু পুরোপুরি তোমার গোল মনে হচ্ছে না, কিন্তু এটা আসলে গোল মনে হচ্ছে না মানে কি, এটা তো আসলে আমরা দ্বিমাত্রিক মানে একমাত্রিক ছবি দেখতেছি, পিছনের অংশটা দেখতেছি না। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে এটা গোল প্রাণী। সহজে বোঝার জন্য চিন্তা করো বাংলা সাবান। কথা বুঝছো কিনা? এই প্রাণীটাকে তুমি চাইলে অনুদৈর্ঘ্যতেও কাটতে পারবা, অনুপ্রস্থতেও কাটতে পারবা। দেখো বুঝছো কিনা? একটু আগে যে তারা মাছ ছিল, এই জন্যই বারবার চিল্লে চিল্লে বলতেছিলাম অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ। তারা মাছকে তুমি অনুদৈর্ঘ্যতে কাটতে পারবা, অনুপ্রস্থতে কাটতে পারবা? না স্যার পারবো না। আচ্ছা, এই হাইড্রাতে আসো, এটা হাইড্রা। এই হাইড্রাকে দেখো অনুদৈর্ঘ্যতে কাটছে না অনুপ্রস্থতে কাটছে? অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য। বুঝো, এভাবে কাটলে অনুপ্রস্থ হতো, ঠিক কিনা বলো? মাউস পয়েন্টার দেখতেছো? জি স্যার। হ্যাঁ, এভাবে কাটলে অনুপ্রস্থ হতো। আসলে কি এটাকে অনুদৈর্ঘ্যতে কাটছে না অনুপ্রস্থতে কাটছে? অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্যতে কাটছে। অনুদৈর্ঘ্যতে কাটছে। জি স্যার, অনুদৈর্ঘ্যতে কাটছে। এখন এই যে গোলীয় প্রতিসাম্য যেটা, এটাকে অনুদৈর্ঘ্যতেও কাটা যায়, অনুপ্রস্থতেও কাটা যায়। এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন অরীয় এবং গোলীয়। দেখো বুঝছো কিনা? অরীয় এবং গোলীয় এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই। অরীয়কে তুমি হয় অনুদৈর্ঘ্যতে কাটতে পারবা, নয় অনুপ্রস্থতে কাটতে পারবা, কিন্তু গোলীয়কে তুমি অনুদৈর্ঘ্যতেও কাটতে পারবা, অনুপ্রস্থতেও কাটতে পারবো। দেখো বুঝছো কিনা? স্যার এই খণ্ডকগুলো কি সমান হবে? অবশ্যই সমান হবে। তুমি অনুদৈর্ঘ্যতে কাটলে, এই যে বল, একটা বল দেখালাম তোমাকে, এই বলটা তুমি এখন সোজা করে ধরলা একভাবে, কাটলা, আবার ঘুরায় তো কাটতে পারবা, ঘুরায়ও কাটতে পারবা না? জি স্যার আজকে সবাই বাংলা সাবান আনবা বাসায়, বুঝছো? এনে পড়ার সময় হাতে নিয়ে দেখবা, বা গোল কোনো কিছু হাতে নিবা। বল নাই বাসায়? ছোট ভাই বোনের বল নাই? এটা বল হাতে নিবা, বল হাতে নিয়ে দেখবা। আছে। হ্যাঁ, আবার তুমি যদি মনে করো স্যার বলে যেদিক দিয়ে পাম্প ঢুকায় সেটা তো উপরের পোর্শন, হ্যাঁ, ওইটা বিন্দু, ওইটা না, সব একই রকম। পুরো বলটাকে একটা গোল চিন্তা করবা, তাহলে বুঝতে পারবা জিনিসটা, যে অনুদৈর্ঘ্যটা অনুপ্রস্থতা, ঠিক কিনা? জি স্যার। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা লিখে ফেলো, দ্রুত সংজ্ঞাটা লিখে ফেলো, হেডলাইন লিখো, গোলীয় প্রতিসাম্য। স্পিরিয়াল সিমেট্রি। গোলীয় প্রতিসাম্য সংজ্ঞা বলতে পারবা? অরীয় আর গোলীয় সংজ্ঞার মধ্যে শুধু একটা ওয়ার্ড চেঞ্জ হবে। পারবা বুদ্ধি করে বলতে? সবাই অরীয় সংজ্ঞা দেখো, অরীয় সংজ্ঞায় কি লিখছো? জুনায়েদ বলতো, অরীয় সংজ্ঞায় কি লিখছো? যে সকল প্রাণীকে অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ যে কোনো নির্দিষ্ট তলে দুইয়ের অধিক সমখণ্ডকে ভাগ করা যায়। না, দুইয়ের অধিক কেন বাদ যাবে? এখানেও তো বলছি দুইয়ের অধিক, শুধু একটা কথা চেঞ্জ হবে, যে সকল প্রাণীকে অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ উভয় তলে, বুঝছো কিনা? গোলীয়তে উভয় তল পাবা। অর্থাৎ তোমার যেটা খুশি, তুমি অনুদৈর্ঘ্যতে কাটলেও সমান হবে, অনুপ্রস্থতে কাটলেও সমান হবে, কিন্তু অরীয়তে কি হবে? না স্যার, হবে, মিথ্যা বলবা না। অরীয়তে হবে? এটা অরীয়। হবে না। এই হাইড্রা, এই বেটা হাইড্রাকে তুমি অনুদৈর্ঘ্যতে কাটতে পারবা, অনুপ্রস্থতে পারবা? না স্যার, পারবা না। কিন্তু বেটা ভলভক্স গ্লোবাটরকে অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ দুভাগে ভাগ করা যাবে। ভেরি গুড, দোনোটাতেই ভাগ করে কাটা যাবে। লিখে ফেলো সংজ্ঞা। বলা লাগবে আর? না স্যার, দেখে দেখে লিখে ফেলো। যে সকল প্রাণীকে অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ উভয় তলেই দুয়ের অধিক সমখণ্ডকে ভাগ করা যায়, দুয়ের অধিক সমখণ্ডকে ভাগ করা যায়, দুয়ের অধিক সমখণ্ডকে ভাগ করা যায়, তাকে কি বলে? তাকে গোলীয় প্রতিসাম্য।
তাকে গোলীয় প্রতিসাম্য বলে। ঠিক আছে স্যার, একটাই উদাহরণ, এটা ফিক্সড করে দিচ্ছি আমি। ভলভক্স গ্লোবাটর, ভলভক্স গ্লোবাটর। শোনো, ভলভক্স গ্লোবাটর এত কাহিনী করে রাখতে হবে না। শুনতেছো আমার কথা? জি স্যার। ভলভক্স গ্লোবাটর এত কাহিনী করে রাখতে হবে না। ভলভক্স গ্লোবাটর রাখবা, একটা গোল দিবা। দাঁড়াও, আমি আবার পেইন্টে যাই। পাইছো? স্যারকে দেখতেছো? না স্যার, দেখতেছি না। হ্যাঁ মানে দেখতেছি আমাকে স্যার। না, পেইন্ট দেখতেছো কিনা? হ্যাঁ স্যার, দেখতেছি, প্রিন্ট দেখতেছি। হ্যাঁ, আমাকে পেইন্ট। সোজা একটা গোল নাও, এভাবে একটা গোল নিবা। কথা বুঝছো? এরপর যেটা জি কাজ করতে স্যার। হবে দেখো, এখানে বেশি না, চারিদিকে অল্প অল্প গ্যাপ দিয়ে দিয়ে, নাহলে ওই ছবিটা দেখে গ্যাপ দিয়ে দিয়ে কিছু কি আঁকবা, ফ্লাজেল আঁকবা। দেখো আমি গ্যাপ দিয়ে দিয়ে 4-5টা আঁকছি, মাথায় ঢুকতেছে? জি স্যার। জি স্যার। এই ছবিটা মতন আঁকতে গেলে পরীক্ষায় আর অন্য কিছু আঁকতে হবে না, সারা পরীক্ষায় বলবো যে কি লিখছে স্যার, ভলভক্স গ্লোবাটর আঁকি আসছে। ঠিক আছে? তারপর একটু একটু এরকম এরকম দিবা, শেষ। আইডিয়া পাচ্ছো? জি স্যার হ্যাঁ স্যার, পাইছি। পাচ্ছি। আর দুই একটা গোল এঁকে দিয়ে আসবো, শেষ। এই হচ্ছে ভলভক্স গ্লোবাটর। হাতে আঁকলে এইটুকু এনাফ। তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এই জিনিসটা। এই বাবা মারা আমার কথা বুঝছেন? জি জি স্যার। স্যার, বুঝছি। জি, এ ভাগ যদি না দেখায় আসেন, বলে স্যার ভলভক্স গ্লোবাটর তো আঁকছি, নাম্বার দেয় নাই, তো ভাগ দেখায় আসেন নাই। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। যদি হয় আবার আমরা চলে আসি পড়ায়। ভলভক্স গ্লোবাটর হয়। এবার আমাদের লাস্ট চারটা প্রতিসাম্যর মধ্যে এবার আমরা লাস্ট প্রতিসাম্য, অপ্রতিসাম্য। প্রতিসাম্য। অপ্রতিসাম্য কি? এতক্ষণ যেগুলো পড়ছি সেগুলাকে হয় দুই ভাগে ভাগ করা গেছে। প্রেজেন্টেশন দেখো সবাই। হয় দুই ভাগে ভাগ করা গেছে, হ্যাঁ, নয় কয় ভাগে ভাগ করা গেছে বলেন? 2 এর অধিক। 4 ভাগে, দুইয়ের 2 এর অধিক, অধিক। হ্যাঁ, কখনো অনুদৈর্ঘ্য, কখনো অনুপ্রস্থ, এভাবে বিভিন্ন ভাগে ভাগ করা গেছে। ঠিক আছে, কিন্তু এখন যেটাকে আমরা দেখতেছি, হ্যাঁ, সেটাকে কোনো ভাগে ভাগ করতে পারবে না। সেটা হচ্ছে অ্যাসিমেট্রি, অপ্রতিসাম্য। ঠিক আছে, অপ্রতিসাম্য কোনো ভাগে সমান ভাগে ভাগ করা যায় না। যায় না। ঠিক আছে, এবং সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে কে জানো? অ্যামিবা প্রোটিউস। পারবা এটাকে সমান ভাগে ভাগ করতে? না স্যার। না কোনো স্যার। তলেই পারবা না, কারণ এলোমেলো না দেহ, স্যার। দেহটা এলোমেলো, একে সমান ভাগে ভাগ করা যাবে না। কিন্তু যাবে না দেখেও, হ্যাঁ, যাবে না দেখেও এটা তো প্রতিসাম্যতার মধ্যে আনতে হবে। প্রাণীগুলোকে তো আমরা ফেলে দিতে পারবো না। কি নামে আনছি বলেন? অপ্রতিসাম্য। কি নামে আনছি? অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য বা অ্যাসিমেট্রি। লিখে ফেলো, অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য বা অ্যাসিমেট্রি। সংজ্ঞাটা বলতে পারবা রাফি? জি স্যার। হ্যাঁ, সংজ্ঞাটা বলো, বুদ্ধি করে বলতো ভাইয়া। যে স্যার, যে সকল প্রাণীকে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ কোনো তলেই ভাগ করা যায় না তাকে অপ্রতিসাম্য হ্যাঁ, বলে। একটা ছোট ওয়ার্ড মিস গেছে, পারছো, ভেরি গুড। যে সকল প্রাণীকে অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ কোনো তলেই সমখণ্ডকে ভাগ করা যায় না। একটা কথা থাকতে হবে, কোন খণ্ড? সমখণ্ড। তুমি তো চাইলে এটাকে ভাগ করতে পারো, বলে যে স্যার আমার আমার আনন্দ লাগতেছে, আমি এটাকে মাঝখান বরাবর কাটছি, বরাবর কাটছি, 4 খণ্ড বানাইছি। তুমি পারো না 4 খণ্ড বানাইতে? জি স্যার। কিন্তু 4 খণ্ড কি জি সমান স্যার। হবে? না স্যার। সমান হবে না, এজন্য সম কথাটা লিখতে হবে। দেখি চট করে লিখে ফেলো সবাই। যে সকল প্রাণীকে অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ, যে সকল প্রাণীকে অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ কোনো তলেই সমখণ্ডকে ভাগ করা যায় না। যে সকল প্রাণীকে অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ কোনো তলেই সমখণ্ডকে ভাগ করা যায় না। ফ্রি হ্যান্ডে অ্যামিবা আঁকবা। অ্যামিবা আঁকার অভিজ্ঞতা আছে তো না তোমাদের? স্যার ফ্রি হ্যান্ডে ওরকম নাই। জি স্যার, আছে। শেপটা আনবা, আর কিছু লাগবে না। শেপ আনবা, নিউক্লিয়াস আনবা, ভ্যাকুয়াল দিবা, আর কিছু লাগবে না। এত শেড মেড আনতে হবে না।
ঠিক আছে, এই চারোটা ছবি এবং সংজ্ঞা আমার হোমওয়ার্ক। ঠিক আছে, এরপর সিলম পড়াবো। সিলম মনে হয় আজকে শেষ করতে পারবো না, আমাদের প্রতিসাম্যতাতে অনেক সময় চলে গেছে। হার্ড এন্ড সোল চেষ্টা করবো সিলমটা শেষ করতে। আচ্ছা, যদি না পারি আগামী ক্লাসের শুরুতে কিছুটা সিলম যাবে, কিন্তু যেটা শেষ করছি প্রতিসাম্যতা, হ্যাঁ, টোটাল 5টা সংজ্ঞা। প্রতিসাম্যতার সংজ্ঞা 4 প্রকারের সংজ্ঞা, চারটা চারটা চিত্র। প্রথমে সংজ্ঞা থাকবে, সব সময় সংজ্ঞার পরে চিত্র আঁকবা। ঠিক আছে, প্রথমে থাকবে সংজ্ঞা, সংজ্ঞার পরে থাকবে চিত্র, চিত্রের নিচে নাম, বৈজ্ঞানিক নাম। এবং বৈজ্ঞানিক নাম তোমরা যেহেতু হাতে লিখবা, নিচে কি দিতে হবে বলো? দাগ দিতে হবে। অবশ্যই দাগ দিতে হবে। এখানে আমি কি রুলস ফলো করছি বৈজ্ঞানিক নামের? বলো তো, আমি কি রুলস ফলো করছি না করি নাই? না স্যার। কোশ্চেন স্যার হ্যাঁ, জি স্যার। জি স্যার স্যার। কি করছি আমি বলেন? এইটা রেকর্ড। ইয়েস, স্যার ভেরি গুড। আমি ইতালিক ফর্মে লিখছি। আমি যেহেতু ছাপার অক্ষরে দেখাচ্ছি তোমাদের, সো আমার কি করতে হবে না, হাতে দাগ দেওয়ার কোনো প্রশ্নই, মানে নিচে দাগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, প্রথম এই গণের নাম কি হবে বলেন? বড় হাতের। প্রজাতির নামে প্রথম অক্ষর কি হবে? ছোট হাতে। ছোট হাতে। সাবধান, এগুলো খুব সেনসিটিভ। এগুলো ইন্টার্ন এসএসসি লেভেলে অনেক সময় মার্কসি পাইছো, কিন্তু এখানে নো মার্কসি। এরকম যদি হয় একটা উদাহরণ ভুল করছো, পুরো প্রশ্ন কেটে দিবে, মেজাজ খারাপ করে স্যারে। ঠিক আছে, জি তাহলে স্যার। ক্লিয়ার? প্রতিসাম্যতা ক্লিয়ার? প্রতিসাম্যতার জন্য 1 মিনিট সময় দিচ্ছি। প্রতিসাম্যতা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা দেখো, যার যার খাতার দিকে তাকাও। ছবিগুলো তো আঁকো নাই, ছবিগুলো পেয়ে যাবা গ্রুপে। পাইছো না? গতদিনের ছবিগুলো পাইছো না গ্রুপে? জি স্যার পাইছি। জি স্যার। প্রতিদিন লেকচার হবে, লেকচারের ছবিগুলা লেকচার শেষ হওয়ার 10-15 মিনিট পরে আমি গ্রুপে আপলোড করে দিব। আর ভিডিওটা 1 ঘন্টা পরে। ভিডিওটা আমার ডাউনলোড হতে সময় নেই, ড্রাইভ থেকে ডাউনলোড করে 1 ঘন্টা পরে আমি আপলোড করে দিব। হইছে? প্রতিসাম্যতা নিয়ে কোনো সমস্যা আছে বলো? না স্যার। স্যার আমরা দ্বি অরীয় প্রতিসম পড়বো না? না বাবা, দ্বি অরীয় প্রতিসাম্য অরীয়ের মধ্যে ঢুকে গেছে। কেন জানো? দ্বি অরীয়তে বলে 4 খণ্ড, তো আমরা তো অরীয়তে বলছি 2 এর অধিক। ঠিক কিনা বলো? হ্যাঁ স্যার। তো 2 এর অধিক 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। এই জন্যই আজমল স্যারের বইয়ের সাথে আমাদের একটা ডিফারেন্স হবে পড়ায়, শুধু এই জায়গায়, আর কিচ্ছু না। তবে নিশ্চিন্তে থাকতে পারো, এটা সবকিছু বুঝে শুনে করা হয়েছে। আমরা 4 প্রকার পড়বো, 5 প্রকার পড়বো না। আচ্ছা ঠিক আছে। ওকে, প্রতিসাম্যতা ক্লিয়ার সবার? জি স্যার ক্লিয়ার। জি স্যার। কারো সমস্যা আছে বলো? আমি তো সবাইকে আসলে এখন জনে জনে নাম ধরে জিজ্ঞেস করতে পারতেছি না। যারা এ পর্যন্ত একবারও কথা বলো নাই, মাইকটা অনই করো নাই, বলো বুঝতেছো সব? সমস্যা থাকলে জিজ্ঞাসা করো, কোনো লজ্জা নাই। চেহারা দেখাতে হবে না, এমনি জাস্ট মাইক অন করে জিজ্ঞাসা করো। প্রতিসাম্যতা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আলহামদুলিল্লাহ, করে নিচ্ছি, সমস্যা নাই। জি স্যার। তারপরও পড়ার সময় যদি মনে হয় কোনো জায়গায় সমস্যা আছে, আমাকে নক দিবা। ঠিক আছে, আমাকে নক দিবা, স্যার আমার অসুবিধা হচ্ছে এই জায়গাটা একটু বলেন। মেসেঞ্জারে নক দিবা, অসুবিধা নেই। কল করার সুযোগ থাকলে কল করবা। চলে আসো নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিকটা খুব ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, আমি এর জন্য এটা তাড়াহুড়া করে শেষ করবো না, যদিও আমার আজকের টপিকের মধ্যে সিলোম আছে। হ্যাঁ, কিন্তু যদি আজকে মনে হয় সিলোম শেষ হচ্ছে না, কোনো অসুবিধা নেই, আগামী ক্লাসে আমি আবার সিলোমের কিছু অংশ নিব। চলে আসো সিলোম। বুঝছো, টেস্ট পরীক্ষা দিয়ে দিছে, সিলোম বুঝে না, এরকম আমি ভুরি ভুরি স্টুডেন্ট পাইছি। এই এক সিলোম তোমার প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে, বিশেষ করে হিউম্যান বডি পড়ার সময়। সিলোম সম্পর্কে যদি ধারণা না থাকে, ঘাসফড়িং পড়ার সময় সিলোম সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে আটকে যাবা। পড়াটা শুরু হয়েছে কোন জায়গায়? আবার যাচ্ছি, শ্রেণীবিন্যাসে ভিত্তি পড়তেছিলাম, মনে আছে কিনা? কি পড়তেছিলাম স্যার? বলো। শ্রেণীবিন্যাসে ভিত্তি। শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে আমাদের একটা ভিত্তি ছিল সিলোম, মনে আছে কিনা? একটা ভিত্তি কি ছিল? সিলোম। এই সিলোমের ভিত্তিতে আমরা প্রাণী জগৎকে 3 ভাগে ভাগ করছি, সিলোমবিহীন, অপ্রকৃত, প্রকৃত। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে স্যার সিলোম কি। ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে সিলোম কি। আসো সিলোম কি সেটা আগে একটু বোঝার চেষ্টা করি। পৌষ্টিকতন্ত্রের ছবি দেখছো? জি স্যার। এটা একটা পৌষ্টিকতন্ত্রের ছবি। ছবিটার দিকে মনোযোগ দাও, সবকিছু ভালো করে দেখো কি কি আছে। এটা কি? মুখছিদ্র।
ভেরি গুড। মুখছিদ্র, মুখছিদ্রের পর মুখবিবর, তারপর হচ্ছে গলবিল, নিচে নেমে গলবিল, আসলে অন্ননালী, অন্ননালী, অন্ননালীর পর পাকস্থলী, পাকস্থলী, পাকস্থলীর পর হচ্ছে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের বৃহদান্ত, পর কি? বৃহদান্ত, বৃহদান্ত, বৃহদান্তের পর কি? লাস্ট দিয়ে পায়ু। ঠিক পায়ুছিদ্র। আছে কিনা? আচ্ছা, মনে রাখবে দেহে একমাত্র নালী। কারো মাইকে সমস্যা হচ্ছে, মিউট করো। ওকে, মাইকটা মিউট করো। দেহের একমাত্র নালী যেটা শুরু এবং শেষ আছে, এবং এই একমাত্র নালীটা হচ্ছে পৌষ্টিক নালী। বাকিগুলার ওপেনিং একটা, কিন্তু পৌষ্টিক নালীর দোনো দিকে ওপেনিং আছে। আমার খুব ইজি কথা বলতেছি, বুঝার চেষ্টা করো, অনুধাবন করার চেষ্টা করো, তাহলে বুঝবা। বলে স্যার নাসা ছিদ্র দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করে লাংসে গিয়ে থেমে যাবে, অন্যদিক দিয়ে বের হওয়ার সুযোগ আছে? না স্যার। আচ্ছা, কর্ণ ছিদ্র দিয়ে কিছু যদি ঢুকে, মানে যে কানের ছিদ্র দিয়ে কিছু ঢুকছে, টিম্পেনিক পর্দা ক্রস করে গিয়ে মিডল এয়ার গিয়ে ইন্টারনাল এয়ারে গিয়ে থেমে যাবে, দরজা বন্ধ, ওইদিকে গুহার মুখ আরেকদিকে বন্ধ। ঠিক আছে, ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, একমাত্র মুখছিদ্র দিয়ে যদি কোনো কিছু ঢুকে সেটা পায়ু ছিদ্র দিয়ে বেরিয়ে আসতে পারবে, একমাত্র সম্পূর্ণ নালী। যুক্তি ধরতে পারছো? জি স্যার পারছি। পয়েন্টটা ধরতে পারছো? আচ্ছা, জি স্যার। এই পৌষ্টিক নালী একমাত্র নালী যেটা শুরু এবং শেষ আছে, শুরু এবং শেষ আছে, এটা একমাত্র নালী। ঠিক আছে, গেল একটা বিষয়। সেকেন্ড বিষয়, এই পৌষ্টিক নালীকে চারিদিক থেকে বেষ্টন করে রেখেছে আমাদের দেহ প্রাচীর, দেহের ত্বক। এই পৌষ্টিক নালীকে চারিদিক থেকে বেষ্টন করে আছে আমাদের দেহের ত্বক। মাউস পয়েন্টারের দিকে তাকাও, চিহ্নিত করছে, এই যে ত্বক, দেখছো কিনা? জি স্যার। চামড়া, চামড়া, ত্বক, আমাদের দেহের ত্বক। এই পৌষ্টিক নালীকে চারিদিক থেকে বেষ্টন করে আছে আমাদের ত্বক, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে আমাদের একমাত্র নালী, পৌষ্টিক নালী। আবার পৌষ্টিক নালীকে চারিদিক থেকে বেষ্টন করে আছে কে? ত্বক। কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা আচ্ছা, ইকো হচ্ছে, একটু মাইকটা অফ রাখো। ঠিক আছে, কথা বলে মাত্র মাইক অফ করে দাও। আচ্ছা, এখন যেটা বলবো আমি, পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীর, এই পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরে যে মাঝখানের জায়গাটা, এই মাঝখানের জায়গাটা খালি, ঠিক কিনা বলো? এই জায়গাটাকে আমি দেখাচ্ছি সবুজ অ্যারো চিহ্ন দিয়ে, দেখছো কিনা বলো? এই জায়গাটা হচ্ছে দেহ গহ্বর। ইজি করে বুঝো, মাঝখানে একটা নালী আছে, চারিদিকে চামড়া আছে, নালী আর চামড়ার মাঝখানে জায়গাটা খালি, ঠিক কিনা? জি স্যার। নালী এবং চামড়ার মাঝখানে জায়গাটা খালি। আচ্ছা, এই ছবিটা যদি কঠিন মনে হয়, সরল ছবি দেখাচ্ছি, সরল ছবি দেখো। কি লিখছে এগুলো বোঝার চেষ্টা করো না, আমি যেটা বলতেছি সেটা দেখো। এটা মুখছিদ্র, ঠিক কিনা বলো? এটা হচ্ছে পায়ু ছিদ্র। মুখছিদ্র, পায়ু ছিদ্র, এটা নালী না? কথা বলো। জি স্যার। একটা নালী। মুখছিদ্র থেকে পায়ু ছিদ্র হচ্ছে একটা নালী। এই নালীটার বাইরে আছে দেহ প্রাচীর, ত্বক। কথা বলেন। জি স্যার। বাইরে কি আছে? ত্বক। তাহলে পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীর তথা ত্বক, এই দুটার মাঝখানে যে জায়গাটা, মাঝখানের যে জায়গাটা, খালি জায়গাটা, খালি জায়গার নাম কি বলো? দেহ দেহ গহ্বর। আমার কথা বুঝছো? এখন তোমাদেরকে আগে এই তিনটা জিনিস বুঝতে হবে। আমি এই ছবিটা দেখাচ্ছি, এটা বাস্তব ছবি, তো আমরা যখন পড়বো আমরা ছবিটাকে ইজি করে ফেলছি। দেখো, আমরা ওই কঠিন ছবিটাকে ইজি করে ফেলছি না? কোনো সমস্যা আছে? এই ছবিটাকে আমরা ইজি করে বুঝতেছি। আমরা পরীক্ষার খাতায় এরকম ছবি একটা এঁকে আসবো, ঠিক আছে? ইজি ছবিটা এঁকে আসবো যে মুখছিদ্র, পায়ু ছিদ্র, বাইরে কে আছে বলেন? দেহ প্রাচীর, ঠিক আছে? আর দেহ প্রাচীর আর পৌষ্টিক নালীর মাঝখানের জায়গাটা কে বলেন? দেহ গহ্বর। মাঝখানের জায়গাটা কে? দেহ গহ্বর। কোনো অসুবিধা তো নাই? দেহ গহ্বর চিনছি সবাই? জি স্যার। আচ্ছা, উপরে নিচে কি লিখতে ভুলে যাও, এই ছবিটার উপর মনোনিবেশ করো। তিনটা জিনিস তোমাকে ক্লিয়ার রাখতে হবে। নাম্বার 1, পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী সবাই ক্লিয়ার? জি স্যার। পৌষ্টিক নালী শুরু এবং শেষ আছে, ঠিক কিনা বলো? জি স্যার। পায়ু আছে, আছে কিনা বলেন? জি স্যার আছে। তারপর পৌষ্টিক নালী বাইরে কে আছে বলেন? দেহ প্রাচীর। আচ্ছা, দেহ প্রাচীর, ঠিক আছে। পৌষ্টিক নালী বাইরে দেহ প্রাচীর। দেহ প্রাচীর বলতে আমরা কি বুঝাচ্ছি? ত্বক। প্রত্যেকটা প্রাণীর ত্বক আছে, ত্বক দিয়ে আবৃত, নাকি না? জি স্যার। প্রত্যেকটা প্রাণীর ত্বক দিয়ে আবৃত। ইকো হচ্ছে, কারো একজন মোবাইলে সমস্যা হচ্ছে, দেখো। ঠিক আছে, প্রত্যেকটা প্রাণীর বাইরে দেহ প্রাচীর আছে। পৌষ্টিক নালী আর দেহ প্রাচীরের মাঝখানে জায়গাটার নাম কি বলো? দেহ গহ্বর। এই দেহ গহ্বরের মধ্যে
হ্যাঁ অন্যান্য অর্গান গুলা থাকে। বলে স্যার কি থাকে? হার্ট, লাংস, কিডনি, ঠিক আছে, যকৃৎ, অগ্ন্যাশয়, হ্যাঁ, তারপর পিত্তথলি, হ্যাঁ, তারপর ধরো তোমার এই যে অন্যান্য যে অর্গান গুলা আছে আর কি, সবগুলা থাকে দেহ গহ্বরে, ঠিক কিনা? জি স্যার। জি আচ্ছা, স্যার। এই অর্গান গুলা আছে দেহ গহ্বরে। এই দেহ গহ্বরটা যদি একটা পর্দা দ্বারা আবৃত থাকে, এই ছবিটার দিকে তাকাও, আগের ছবির সাথে ডিফারেন্স কি বলো? একটা পর্দা, এখানে নতুন পর্দা আসছে। একটা পর্দা আসছে, এই পর্দাটা পৌষ্টিক নালীর বাইরে, কালার ডিফারেন্স করে রাখছি কিন্তু আমি, দেখো পৌষ্টিক নালীর বাইরে, দেহ প্রাচীরের ভিতরে, ঠিক কিনা? জি জি স্যার। স্যার। পর্দার নাম বলো। পেরিটোনিয়াম পেরিটোনিয়াম পর্দা। পেরিটোনিয়াম পর্দা। যখন পর্দা দ্বারা দেহ গহ্বরটা আবৃত হয়ে যায়, ঠিক ওই মুহূর্ত থেকে দেহ গহ্বরটাকে আমরা বলি সিলম। দেহ গহ্বরটাকে আমরা কি বলি? সিলম। সিলম। স্যার আবার একটু বলেন। আবার বলবো, আরো 5 বার বলবো, আগে আস্তে আস্তে জিনিসগুলো আমরা অনুধাবন করব। এই ছবিটাতে আসো, পৌষ্টিক নালী আছে, দেহ প্রাচীর আছে। পৌষ্টিক নালীর বাইরে, দেহ প্রাচীরের ভিতরে যে জায়গাটুকু, সে জায়গার নাম দেহ গহ্বর। বাস্তব ছবি এটা। এটা পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী এরকম সোজা না, পৌষ্টিক নালী তেরা বেড়া, ঠিক কিনা বলো? জি স্যার। জি স্যার। এলোমেলো ভাবে আছে, হ্যাঁ, পেঁচানো আছে এই পৌষ্টিক নালী। আর এটা কি রে বলেন? দেহ দেহ প্রাচীর। দেহ প্রাচীর। দেহ প্রাচীর। ঠিক আছে, এই বাকি যেটা বর্ডার যেটা দেখতেছি সেটা হচ্ছে দেহ প্রাচীর। পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মাঝখানের যে জায়গাটা, মাঝখানের যে জায়গাটা, এই দেহ মাঝখানের জায়গাটা গহ্বর। ইকো হচ্ছে, কারণ বারবার ইকো হচ্ছে, কার হচ্ছে এটা একটু দেখো তো বাবা। কেউ একজন ওপেন করলে ইকো হয়ে যাচ্ছে শব্দ। ও একটু জাস্ট সাইলেন্ট রাখতে হবে। হ্যাঁ, আলমগীর হোসাইন, আম্মু বা আব্বু কোনটা তো আমি জানি না, একটু বাবা সাইলেন্ট রাখো, হ্যাঁ, অসুবিধা নেই, তোমার সাথে আমি কথা বলবো। যখন কোশ্চেন করবা তখন অন করিও। আচ্ছা আসো, ওকে। আর এটা আমার নিঃশ্বাস চাপতেছে, এ বেটা হেডফোনটা একটু দূরে রাখো, নিঃশ্বাসের আওয়াজ আসতেছে। দেখো, পৌষ্টিক নালীর বাইরে, দেহ প্রাচীরের ভিতরের মধ্যবর্তী যে জায়গা, যেটাকে আমি সবুজ চিহ্ন দ্বারা চিহ্নিত করছি, এই সবুজ জায়গাটুকু কি বলো? এই সবুজ জায়গাটুকু হচ্ছে দেহ গহ্বর। রেসপন্স করো। জি স্যার। জি স্যার, দেহ গহ্বর। দেহ গহ্বর। এই ছবি আর এই ছবির মধ্যে ডিফারেন্স আছে? না স্যার। একই ছবি, জাস্ট এটাকে সরল করে রাখছি, পৌষ্টিক নালীটিকে সোজা বানাই দিছি, দেহ প্রাচীরটাকে এরকম চারিদিকে বাঁকা দিয়ে এঁকেছি, মানে পৌষ্টিক নালীকে চারিদিক থেকে কে বেষ্টন করে আছে বলেন? দেহ প্রাচীর দেহ বেষ্টন প্রাচীর। বেষ্টন করে আছে। মাঝখানে জায়গাটা কে? দেহ গহ্বর। দেহ গহ্বর। মাঝখানে জায়গাটা হচ্ছে দেহ গহ্বর। গহ্বর। এখন কাহিনী হচ্ছে স্যার, দেহ গহ্বর একটা পর্দা দিয়ে আবৃত। কি দিয়ে আবৃত? একটা পর্দা দিয়ে। পর্দা দিয়ে আবৃত। এবং পর্দা যখন দিয়ে। একটা পর্দা পর্দা দিয়ে। দিয়ে আবৃত হয়, তখনই তার নাম হয়ে যায় সিলম। তার নাম কি হয়? সিলম। সিলম। ঠিক আছে, তাহলে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত দেহ গহ্বরকে বলা হয় সিলম। পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত দেহ গহ্বরকে বলা হয় সিলম। বুঝাইতে পারছি স্যার? জি জি স্যার। স্যার। এই পর্দা যাদের আছে তাদেরকে আমরা বলি সিলোমযুক্ত প্রাণী, ঠিক আছে। আর এই পর্দা যাদের নাই তাদেরকে আমরা বলি সিলোমবিহীন প্রাণী। বুঝাতে পারছি স্যার? এই পর্দা সিলোমের যাদের সংখ্যাটা আছে আরেকবার বলবেন? তাদেরকে আমরা বলি, বুঝি নাই স্যার? স্যার স্যার, সিলোমের সিলমের সংখ্যাটা সংখ্যাটা আরেকবার আরেকবার বলবেন? বলেন। লিখে দিচ্ছি না, আমি সিলোমের সংজ্ঞাটা লিখে দিচ্ছি, আমি 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 সাজাই দিচ্ছি, আগে জিনিসটা বোঝার চেষ্টা করো। যাদের পর্দা আছে, আমি বারবার বলছি উপরে নিচে দেখিও না, উপরে নিচে একটু ভুল আছে, হ্যাঁ, জাস্ট মাঝখানে ছবিটা দেখতে থাকো। যাদের পর্দাটা আছে তাদেরকে আমরা বলি সিলোমযুক্ত প্রাণী, আর যাদের পর্দাটা নাই, হ্যাঁ, তাদেরকে আমরা বলি সিলোমবিহীন প্রাণী। সিলমবিহীন প্রাণী। বুঝছো? আচ্ছা, আবার জি একটা স্যার। ব্যাপার আছে এখানে, ব্যাপারটা আমি একটু পরে ক্লিয়ার করি। তোমরা আগে সিলোমের সংজ্ঞা লিখো আস্তে আস্তে, আজকে অন্তত সংজ্ঞাগুলা লিখে নাও। এটা আমি আজকের ক্লাসে ক্লিয়ার করতে পারবো না, আমার আরেক আগামী ক্লাসের প্রথম অংশ লাগবে। হেডলাইন দাও সবাই, সিলোম। জি স্যার, দিচ্ছি। হ্যাঁ, লিখো লিখো, পৌষ্টিক নালীর বাইরে ও দেহ প্রাচীরের ভিতরের মধ্যবর্তী ফাঁকা স্থান, পৌষ্টিক নালীর বাইরে ও পৌষ্টিক নালীর বাইরে ও দেহ প্রাচীরের
ভিতরের মধ্যবর্তী ফাঁকা স্থান, কোষ্ঠিনালীর বাইরে ও দেহপ্রাচীরের ভিতরের মধ্যবর্তী ফাঁকা স্থান অর্থাৎ দেহ গহ্বর, অর্থাৎ দেহ গহ্বর। লিখছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, অর্থাৎ দেহ গহ্বর মেসোডার্ম হতে সৃষ্ট, মেসোডার্ম হতে সৃষ্ট, মেসোডার্ম হতে সৃষ্ট পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকলে, মেসোডার্ম হতে সৃষ্ট পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকলে, আবৃত লিখছো? থাকলে। হ্যাঁ, মেসোডার্ম জি হতে স্যার। সৃষ্ট পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকলে তাকে সিলোম বলে। মেসোডার্ম হতে সৃষ্ট পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকলে তাকে সিলোম বলে। মিলাইছো সবাই? জি স্যার। জি হ্যাঁ, স্যার। আবার দেখো সংজ্ঞা মিলাও। কোষ্ঠিনালীর বাইরে ও দেহপ্রাচীরের ভিতরের মধ্যবর্তী ফাঁকা স্থান অর্থাৎ দেহ গহ্বর। এতটুকু লিখছো? জি স্যার। কমা দাও একটা দেহ গহ্বরের পর, কমা দাও, কমা দিয়ে লিখো। হ্যাঁ, অর্থাৎ দেহ গহ্বর, কমা দিছো? জি স্যার জি দিচ্ছি। স্যার। হ্যাঁ, তারপর লিখো মেসোডার্ম হতে সৃষ্ট পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকলে তাকে সিলোম বলে। এটা হচ্ছে সিলোমের সংজ্ঞা। সিলোমের সংজ্ঞা আর ইওসিলোম এটার সংজ্ঞা একই। ঠিক আছে, এবার নেক্সট লিখো। সিলোমের ভিত্তিতে প্রাণী জগৎকে 3 ভাগে ভাগ করা যায়। সিলোমের ভিত্তিতে প্রাণী জগৎকে 3 ভাগে ভাগ করা যায়। সিলোমের ভিত্তিতে প্রাণী জগৎকে 3 ভাগে ভাগ করা যায়। লিখছো? জি স্যার লিখছি। হ্যাঁ, প্রথমে লিখো সিলোমবিহীন, তারপর। সিলোমবিহীন সিলোমবিহীন। লিখছো? হ্যাঁ, তারপর লিখো জি স্যার অপ্রকৃত লিখছি। সিলোম, অপ্রকৃত সিলোম, অপ্রকৃত সিলোম। প্রকৃত হ্যাঁ, সিলোম। তারপর লিখো প্রকৃত সিলোম। সিলোমবিহীন, অপ্রকৃত সিলোম, তারপর লিখো প্রকৃত সিলোম। এই যে বানান আছে এখানে দেখো। দেখতেছো? জি স্যার। অ্যাসিলোমেট, বাংলা ইংলিশ দুটোটা লিখো। সিলোমবিহীন অ্যাসিলোমেট, তারপর লিখো অপ্রকৃত সিলোম সিওডোসিলোমেট, অপ্রকৃত সিলোম সিওডোসিলোমেট। লিখছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তারপর লিখো প্রকৃত সিলোম, তারপর লিখো প্রকৃত সিলোম ইওসিলোমেট। এখানে বানানটা ভুল আসছে, ই হবে এটা। ইওসিলোমেট। সবাইকে লিখতে পারছো? জি স্যার জি স্যার পারছি। লিখতে পারছি। কাফি, জুনায়েদ লিখতে পারছো? জি স্যার। জি আচ্ছা, স্যার। জি স্যার। এবার আসো। প্রথমে আসো সিলোমবিহীন। সিলোমবিহীন, আমি বারবার বলছি আমি এটা আবার পড়াবো, আজকে যদি একটু কমও বুঝো সমস্যা নাই।
কিন্তু একটা ধারণা নিয়ে নাও, তাহলে নেক্সট ক্লাসটা বেশি সুবিধা হবে। যেটা সিলোমবিহীন বলতেছি, এই ছবিটার দিকে তাকাও। মুখছিদ্র আছে, পায়ু ছিদ্র আছে, আছে কিনা বলো? জি স্যার আছে। হ্যাঁ, জি স্যার। তার মানে পোস্টিকনালী আছে, সুন্দর পোস্টিকনালী বোঝা যাচ্ছে। বাইরে দেহ প্রাচীর আছে কিনা বলো? স্যার আছে। দেহ প্রাচীরও আছে। এখন কাহিনী হচ্ছে পোস্টিকনালী এবং দেহ প্রাচীরের মাঝখানের যে জায়গাটা, হ্যাঁ, এই যে আমরা মাঝখানের যে জায়গাটা দেখছি দেহ গহ্বর, কথা ছিল দেহ গহ্বরটা ফাঁকা থাকবে, ঠিক কিনা? ঠিক আছে, কিন্তু যারা সিলোমবিহীন আমরা বলি তাদের ক্ষেত্রে দেহ গহ্বরটা ফাঁকা থাকে না, তাদের ক্ষেত্রে দেহ গহ্বরটা কোষপূর্ণ থাকে, নিরেট দেহ গহ্বর, নিরেট, জায়গাটা খালি না। আমার কথাটা বুঝতে পারছো? নিরেট, জায়গাটা খালি না। বুঝাতে পারছি? সিলোম হওয়ার প্রথম শর্ত দেহ গহ্বর থাকতে হবে, দ্বিতীয় শর্ত পেরিটোনিয়াম পর্দা থাকতে হবে। এই ছবিটার দিকে তাকাও, এখন যে ছবিটা আছে ছবিটা দেখো, সবাই দেখছো ছবিটা? জি স্যার দেখছি। এই ছবিটাতে দেখো দেহ গহ্বর আছে কিনা বলো? স্যার আছে। জি স্যার। আর দেহ গহ্বরের বাইরে পেরিটোনিয়াম পর্দা আছে। এই দুইটা হচ্ছে সিলোমের শর্ত। প্রথম শর্ত গহ্বর থাকতে হবে, খালি জায়গা থাকতে হবে। দ্বিতীয় শর্ত খালি খালি জায়গা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকতে হবে, ঠিক কিনা? জি স্যার। ঠিক আছে, জি স্যার। জি স্যার। কিন্তু কিন্তু এই স্যার এটা প্রকৃত ছিলাম না। হ্যাঁ, কিন্তু আমরা যেটা পড়তেছি সিলোমবিহীন বা অ্যাসিলোমেট, অ্যাসিলোমেটের ক্ষেত্রে পৌষ্টিক নালী আছে, দেহ প্রাচীর আছে, কিন্তু মাঝখানের জায়গাটা খালি না। মাঝখানের জায়গাটা কি দ্বারা পূর্ণ? কোষ দ্বারা। মেসেনকাইমা কোষপূর্ণ, মেসেনকাইমা কোষপূর্ণ। এজন্য এই ধরনের প্রাণীকে আমরা সিলোমের অন্তর্ভুক্ত করতে পারি না। ঠিক আছে, এই ধরনের প্রাণীকে আমরা কি করতে পারি না? সিলোমের অন্তর্ভুক্ত করতে পারি না। হ্যাঁ, এবং তাদেরকে আমরা বলি সিলোমবিহীন বা অ্যাসিলোমেট, সিলোমবিহীন বা অ্যাসিলোমেট। ঠিক আছে, সংজ্ঞাটা লিখে দাও। ছবি আজকে আঁকবা না, এই ছবিগুলা নেক্সট ক্লাসে। আমি ছবি একটা করে দিছি, এখানে আরেকটা করে ছবি অ্যাড হবে। স্যার ঠিক এখন আছে, সিলোমবিহীনের সংজ্ঞা লিখব? হ্যাঁ, সিলোমবিহীনের সংজ্ঞা লিখো। সিলোমবিহীন বা অ্যাসিলোমেট, সিলোমবিহীন বা অ্যাসিলোমেট লিখো। যে সকল প্রাণীর পৌষ্টিক নালী ও দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থান অর্থাৎ দেহ গহ্বর, এইটুকু সব ক্ষেত্রে একই হবে। এই লাইনটা দেখে দেখে লিখে ফেলো আগে থেকে। যে সকল প্রাণীর পৌষ্টিক নালী ও দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থান অর্থাৎ দেহ গহ্বর, মধ্যবর্তী ফাঁকা স্থান অর্থাৎ দেহ গহ্বর, লিখছো? জি স্যার। অর্থাৎ দেহ গহ্বর, ঠিক আছে, নিরেট কোষপূর্ণ, অর্থাৎ দেহ গহ্বর নিরেট কোষপূর্ণ। মেসেনকাইমা কোষপূর্ণ লিখতে পারো, প্যারেনকাইমা কোষপূর্ণ লিখতে পারো, নিরেট কোষপূর্ণ লিখতে পারো। নিরেট কোষপূর্ণ লিখছো? জি স্যার। তাদের সিলোমবিহীন বা অ্যাসিলোমেট বলে, তাদের সিলোমবিহীন প্রাণী বলে বা অ্যাসিলোমেট প্রাণী বলে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, উদাহরণ লিখবা প্লাটিহেলমিনথেস, পরিফেরা নিডারিয়া অন্য কারণে দেওয়া আছে। উদাহরণ লিখো প্লাটিহেলমিনথেস। উদাহরণ লিখো প্লাটিহেলমিনথেস। লিখছো সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। অপ্রকৃত সিলোম, অপ্রকৃত সিলোম দেখে আগে তোমরা বুদ্ধি করে বলো এটাকে অপ্রকৃত বলার কারণ কি? দুইটা শর্তের মধ্যে কয়টা পূরণ হয়েছে? একটা। স্যার একটা পূরণ হয়েছে। কি পূরণ হয়েছে বলো? দেহ গহ্বর আছে। দেহ গহ্বর। ভেরি গুড। কি নাই? পেরিটোনিয়াম পর্দা। পেরিটোনিয়াম পর্দা নাই। ঠিক আছে, আর এটার মধ্যে কি সমস্যা? মেসেনকাইমা কোষপূর্ণ। এটার মধ্যে কি সমস্যা? দেহ গহ্বর নাই। দেহ গহ্বর ফাঁকা না। আমি কি বলেছি? সিলোম হওয়ার দুইটা শর্ত। নাম্বার 1 কি হতে হবে বলেন? দেহ গহ্বর থাকতে হবে। দেহ গহ্বর ফাঁকা থাকতে হবে। গহ্বর মানে খালি জায়গা, পেরিটোনিয়াম পর্দা থাকতে হবে। তাহলে এটার সংজ্ঞা কি লিখবা বলো?
যে সকল প্রাণীর পৌষ্টিকনালী ও দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থান অর্থাৎ দেহ গহ্বর, এতটুকু একই, লিখে ফেলো। এতটুকু একই আগের মতন, অর্থাৎ দেহ গহ্বর পর্যন্ত দেখে দেখে লিখে ফেলো। যে সকল প্রাণীর পৌষ্টিকনালী ও দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থান অর্থাৎ দেহ গহ্বর, অর্থাৎ দেহ গহ্বর। লিখছো সবাই? না স্যার। স্যার লিখছি। ওকে। যে সকল প্রাণীর পৌষ্টিকনালী ও দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থান অর্থাৎ দেহ গহ্বর পেরিটোনিয়াম পর্দা আবৃত নয়। পেরিটোনিয়াম পর্দা আবৃত নয়। পেরিটোনিয়াম পর্দা আবৃত নয়। লিখছো? জি জি স্যার। স্যার। জি তাদের স্যার। কি বলেন? তাদের অপ্রকৃত অপ্রকৃত সিলম বলে। অপ্রকৃত লিখে ফেলো, তাদের অপ্রকৃত সিলম বলে। উদাহরণ কি? নেমাটোডা। নেমাটোডা। লিখে ফেলো। একটাই প্রাণী পর্ব, নেমাটোডা পর্বের প্রাণীসমূহ। উদাহরণ এভাবে লিখবা, উদাহরণ নেমাটোডা পর্বের প্রাণীসমূহ। নেমাটোডা পর্বের প্রাণীসমূহ। ঠিক আছে? জি স্যার লিখছি। ওকে, নাইস। এইটুকু যদি লেখা হয়ে থাকে তারপর নেক্সট আসো। নেক্সট হচ্ছে, বলো প্রকৃত প্রকৃত কি? সিলম। ছিলাম। প্রকৃত সিলম। তোমরাই বলবা আমাকে, তোমরাই বলো, বলো সংজ্ঞা বলো। যে সকল প্রাণী পৌষ্টিকনালী ও দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থান অর্থাৎ দেহ গহ্বর পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে তাদের হয়ে গেল। সিলম, প্রকৃত সিলম বলে। প্রকৃত আগের প্রকৃত সংজ্ঞা থেকে শুধুমাত্র একটা ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, পেরিটোনিয়াম পর্দা আবৃত। যে সকল প্রাণীর পৌষ্টিকনালী ও দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থান অর্থাৎ দেহ গহ্বর পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। লিখে ফেলো। পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। ঠিক আছে? জি স্যার। তাদের কি বলে স্যার? প্রকৃত সিলম বলে। হ্যাঁ, প্রকৃত সিলম বলে। এখানে বানান ভুল আছে, ভুল করিও না আবার। এটা অপ্রকৃত কেন আসছে, এটা প্রকৃত হবে। তাদের প্রকৃত সিলম বা ইওসিলোমেট বলে। তাদের প্রকৃত সিলম বা ইওসিলোমেট বলে। কয়টা পর্ব জানো? 5টা পর্ব। মলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। তোমরা লিখে রাখতে পারো। আচ্ছা, লিখে ফেলো, দেখে দেখে লিখে ফেলো। মলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। তাহলে মোটামুটি কি সিলম বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, সিলম নিয়ে আমার আরেকটু কথা আছে। নেক্সট ক্লাসে প্রথম 10 মিনিট আমি সিলম নিয়ে কথা বলবো, এবং এই জন্য আজকে সিলম থেকে আমি কোনো পড়া দিচ্ছি না। তোমাদের পড়া হচ্ছে প্রতিসাম্যতা চিত্র সহ নোট। লিখে নাও সবাই, প্রতিসাম্যতা চিত্র সহ নোট, মূলত চিত্রগুলা। এবার আসো, পড়াটা আমাকে কেমনে জমা দিবা? ঠিক আছে? শুনছো? কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি ওকে। স্যার। পড়াটা তোমরা আমাকে কিভাবে জমা দিবা? নর্মালি সময় আর এখনকার সময় তো আসলে এক না। তোমরা কি দেখছো যে গ্রুপে আজকের ডেটে ছবিগুলা আপলোড হয়ে যায়? গতদিনকে ক্লাস শেষের পরে ঢুকছো না গ্রুপে? আজকে তো গ্রুপে নিশ্চয়ই ঢুকছো। জি স্যার। আচ্ছা, যে গ্রুপটা আছে আমি একটু দেখাই। একটু দাঁড়া, 5টা মিনিট সময় নিচ্ছে, আমি ছুটি দিয়ে দিচ্ছি, অনেকের হয়তো অন্যদিকে ক্লাস আছে। একটু দেখো, তোমরা কি দেখছো স্যারে
আমাদের গ্রুপটাকে পিন করেছি, দেখা জি যাচ্ছে না? স্যার জি স্যার, জি দেখা স্যার। জি যাচ্ছে। স্যার। ওকে, এটা জি আমাদের স্যার। গ্রুপ ফাহাদ স্যার এইচএসসি 2022 বায়োলজি কেয়ার। ঠিক আছে, একটা গ্রুপ, এই গ্রুপের মাধ্যমে আমরা পুরো সবকিছুই করতেছি। আচ্ছা, একটু দাঁড়াও একটু। আচ্ছা, এটা তো আজকে মিটিং আইডি। ঠিক এভাবে ক্লাসটা আপলোড হয়ে যাবে। দেখছো, এটা গতদিন দেখাচ্ছি, দেখা যাচ্ছে? জি স্যার জি হ্যাঁ, স্যার। এভাবে ক্লাসটা আজকে ডেট দিয়ে আপলোড হবে এবং কিছুক্ষণ পরে দেখবা যে ইউটিউব লিংকটা চলে আসে। ইউটিউব লিংকটা চলে আসে, আজকে প্রেজেন্টেশন স্লাইড গুলা এখানে চলে আসবে, তোমরা স্লাইড গুলা যেগুলো প্রয়োজন দেখে নিতে পারবা। এখন যেটা করতে হবে, এখানে কমেন্ট সেকশন আছে না স্যার? জি স্যার হ্যাঁ, এই কমেন্ট সেকশনে জি গিয়ে স্যার। তোমার নাম লিখবা। ধরো আমি আমার নাম লিখলাম, এই যে ফাহাদ। হ্যাঁ, আমি ধরো আমার নাম লিখলাম যে ফাহাদ। ঠিক আছে, আমি কমেন্ট করলাম। ঠিক আছে, কমেন্ট করার পরে তুমি তোমার নাম লিখবা, তোমার ডাক নামটা লিখবা আর কি। এরপর দেখো রিপ্লাই আছে, দেখতেছো? জি স্যার। জি স্যার এই রিপ্লাইতে যাবা, রিপ্লাইতে গিয়ে ছবিটা আপলোড করে দিবা। যে ছবিটা ধরো তোমার হোমওয়ার্ক দিছি, এই ছবিটা রিপ্লাইতে আপলোড করে দিবা। বলে স্যার আমার তো 3 পৃষ্ঠা হবে, তাহলে 3বার রিপ্লাইতে দিবা। বুঝছো কিনা? তাহলে আমার জন্য দেখতে সুবিধা হবে। আবার রিপ্লাইতে কমেন্ট দিয়ে দেখো, আবার রিপ্লাই দিয়ে, হ্যাঁ, আমি আরেকটা ছবি আপলোড করার সুযোগ পাচ্ছি। ঠিক আছে, আরেকটা ছবি আপলোড করবা। এই কমেন্টে লিখবা না, নাম লিখবা, তোমার নামে রিপ্লাইতে তুমি ছবিগুলো আপলোড করবা। আমি কি বুঝতে পারছি? স্যার জি নিজের স্যার নামে ছবি আপলোড জি করবো? হ্যাঁ হ্যাঁ, তোমার নিজের নামে রিপ্লাইতে তুমি ছবিগুলো আপলোড করবা। না হলে তুমি যদি কমেন্টে লিখো আমার দেখতে অসুবিধা হবে, আমি চেক করতে পারবো না। কিন্তু তোমার যখন রিপ্লাইতে থাকবে আমি বুঝতে পারবো যে এগুলো সব তোমার, তুমিও বুঝতে পারবা। ঠিক আছে, একজন আরেকজনের ছবিতে আর কোনো প্রকার লাইক, স্মাইল, লাভ রিয়্যাক্ট, ঠিক আছে, অ্যাংরি রিয়্যাক্ট কোনো কিছু দিবা না। বুঝাতে পারছি? এটা জি আসলে হয়, জি দেখা যায় যে তোমরা যখন হোমওয়ার্কটা জমা দাও এরপর একজন আরেকজনের সাথে ফাইজলামি করো, এই ধরনের কোনো কিছু করিও না। সারই দিব। ঠিক আছে, যাদের হোমওয়ার্ক ভালো হবে, সুন্দর হবে, তাদেরকে লাভ দিব, তারপর লাইক দিব, হ্যাঁ, স্মাইলি দিব, যা দেওয়ার। আর যেগুলো পচা পচা হবে সেগুলোতে এংরি দিব। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আনসার দেওয়ার বা আমাকে হোমওয়ার্ক জমা দেওয়ার সিস্টেম কি বুঝতে পারছো? জি স্যার জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। হচ্ছে নাম লিখবা। জি এখনো তো তোমাদেরকে আমি কোনো আইডি দিই নাই। তোমরা যখন ভর্তি হয়ে যাবা আগামী বৃহস্পতিবারের পরে প্রত্যেকের নামের পাশে আইডিটা দিয়ে দিবা, তখন আমার বুঝতে সুবিধা হবে স্পেসিফিক তুমি কে। ঠিক আছে, আপাতত খালি নামটা দিবা, ডাক নাম, যে নামে আমি তোমাকে চিনবো। ঠিক আছে, ডাক নামটা দিবা, দেন ছবিটা রিপ্লাইতে তুলে দিবা। তোমাদের যে হোমওয়ার্ক দিচ্ছি হয়তো 2 পৃষ্ঠা হবে হোমওয়ার্কটা, বা 3 পৃষ্ঠা হলে 3 পৃষ্ঠা হোক, ছবি তুলবা সুন্দর করে, আলোতে গিয়ে খাতার উপর থেকে ছবিটা তুলবা, যাতে আমি স্পষ্ট ভাবে লেখাগুলো পড়তে পারি। 2-3টা ছবি তুলে যেটা বেস্ট মনে হবে, সুন্দর মনে হবে, যে লেখা পড়া যাচ্ছে, দেখা যাচ্ছে, ওই ছবিটা আমার কাছে পাঠিয়ে দিবা। ঠিক আছে স্যার? হোমওয়ার্ক জমা দেওয়ার টাইম হচ্ছে আগামীকাল সন্ধ্যা 6টার আগে। কথা বুঝছো কিনা? আগামীকাল সন্ধ্যা 6টার আগে। কেউ যদি এখনো দিয়ে দিতে চাও দিয়ে দাও, আজকে সন্ধ্যায় দিতে চাইলে দিতে পারো। আমার ক্লাস হচ্ছে পরশু, তোমরা আগামীকাল সন্ধ্যা 6টায় হোমওয়ার্ক জমা দিবা। এর মাঝখানে আমি চেক করে তোমাদেরকে পরশুদিন তোমাদেরকে ফিডব্যাক দিব যে হ্যাঁ এই জায়গায় ভুল হয়েছে বা এভাবে করলে ভালো হয়েছে। বুঝছো ব্যাপারটা? ওইখানেই লিখবো আমি, যারটা ভালো বা কোনো সমস্যা থাকলে আমি ওইখানেই লিখে দিয়েছি এটা এভাবে না হয় ওভাবে হবে। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি জি স্যার। স্যার। যদি ক্লিয়ার জি হয়, স্যার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হোমওয়ার্কটা করবা, প্রতিসাম্যতা চিত্র সহ নোট। আর ইনশাল্লাহ আগামী পরশুদিন আমরা 10:30টায় ক্লাস শুরু করব। স্যার একটা 10টা 20 কোয়েশ্চেন। হ্যাঁ মা, একটু শেষ করি। 10টা 20-এ মিটিং ওপেন হয়ে যাবে, জয়েন করে ফেলবা। আমরা ঠিক 10:30টায় শুরু করবো। বলো এবার। স্যার এখন যে খাতায় করতেছি সেই খাতায় কি এসডব্লিউ করব? একটাই খাতা, এটাই সিডব্লিউ, এটাই এসডব্লিউ, এটাই নোট, এটাই রাফ। আমরা করবো আচ্ছা কি ঠিক জানো, আছে আমাদের আগামী 2 বছরে আমাদের খাতা হবে 3 থেকে 4টা খাতা হবে। আমাদের খাতার উপরে লেখা থাকবে জুলজি 1, তারপর চ্যাপ্টারের নাম। অর্থাৎ আমার জুলজি 1 নাম্বার খাতা এটা, এই খাতার মধ্যে আমার এই অধ্যায়গুলো আছে, জুলজি 2 এই অধ্যায়। এভাবে আমরা খাতার উপরে মলাটে লাস্টে রেডি করব। তাহলে পরীক্ষার আগে আমাদের আর কোনো ঝামেলা হবে না, কোন খাতায় লিখছি কোন খাতায় লিখছি আর টেনশন করতে হবে না। বুঝছো? আচ্ছা ঠিক আছে, একটাই খাতা। তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সাবধানে থাকবা সবাই ইনশাল্লাহ। আল্লাহ বাঁচায় রাখলে, আল্লাহ তৌফিক দিলে আমরা ইনশাল্লাহ আগামী পরশুদিন সকাল 10টা 20 মিনিটে মিটিং ওপেন হবে। আর তোমরা 10 মিনিটের মধ্যে সবাই জয়েন করবা, ঠিক 10:30টায় আমি ক্লাস শুরু করবো। ঠিক আছে?
জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু সালাম, আলাইকুম। আল্লাহ হাফেজ।